চিন্তা করেন আপনি সারা দিন অফিসে গাধার খাটুনি খেটে মারা গেলেন, আর পরক্ষণেই চোখ খুলে দেখলেন আপনি এক জাদুকরী দুনিয়ার এক পাওয়ারফুল জমিদার পরিবারে জন্মেছেন। কিন্তু দাঁড়ান, এই দুনিয়ায় ম্যাজিকই সব। যার ম্যাজিক যত খতরনাক, তার পাওয়ার তত বেশি। আমাদের হিরোর যখন ম্যাজিক টেস্ট হলো, দেখা গেল সে নাকি কারিগর ম্যাজিক পারে। মানে সে চাইলে ইয়া বড় দেয়াল, ঘরবাড়ি, এমনকি সুন্দর গয়নাও বানিয়ে ফেলতে পারে। এখন শোনেন মজার কথা, তার বাবা তো এটা দেখে পুরাই তেলে বেগুনে জ্বলে উঠল। সে ভাবলো, আরে বেটা, ম্যাজিক দিয়ে তো ফায়ার বল ছুড়বি, তা না করে তুই দেখি রাজমিস্ত্রির কাজ শুরু করছিস। রাগের চোটে বাপ তো তাকে মেরেই ফেলতে চেয়েছিল। শেষমেশ তাকে ত্যায্যপুত্র করে এক অজপাড়াগাঁয়ে পাঠিয়ে দেওয়া হলো, যেখানকার অবস্থা তালি মারা লুঙ্গির চেয়েও খারাপ। গ্রামের অবস্থা দেখে যে কেউ হার্ট অ্যাটাক করত। সম্পদ বলতে কিছু নেই, চারদিকে দানব আর ডাকাতদের রাজত্ব। কিন্তু আমাদের হিরো দমে যাওয়ার পাত্র না। তাকে বলা হয় অপটিমিস্টিক লর্ড। সে ভাবলো, আরে সমস্যা নেই, আমার কাছে তো ক্রাফটিং ম্যাজিক আছে। সে ওই তার ফালতু ম্যাজিক দিয়েই গ্রামের চারদিকে এমন শক্ত দেয়াল তুলল যে দানবরাও কনফিউজড হয়ে গেল। এরপর সে বুদ্ধি খাটিয়ে চাষবাসের জন্য আধুনিক সেচ ব্যবস্থা আর মজবুত সব ঘরবাড়ি বানিয়ে ফেলল। গ্রামটা তো এখন আর গ্রাম নেই, যেন এক লাক্সারি সিটি। কি হবে এখন? গ্রামের লোকজন তো তাকে ভগবান মানা শুরু করেছে। পাশের রাজ্যের ডাকাতরা ভাবলো, এক পিচ্চি লর্ড একা একা কি আর করবে, চলো গিয়ে সব লুটে নিয়ে আসি। কিন্তু ভাই, তারা যখন অ্যাটাক করতে আসলো, দেখলো হিরোর বানানো ম্যাজিক্যাল ওয়েপন আর স্ট্র্যাটেজির সামনে তাদের অবস্থা সজোরের টাইট। হিরো তার বুদ্ধি দিয়ে পুরো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিল। যারা তাকে বলদ ভেবেছিল, তাদের মুখে এখন চুনকালি। যুদ্ধের শেষে আসলো আসল সারপ্রাইজ। প্রতিবেশী রাজ্যের রাজকুমারী যখন আমাদের হিরোর এই সাহস আর বীরত্ব দেখল, সে তো পুরাই ফিদা। রাজকুমারী সরাসরি প্রপোজ করে বসলো, সে আমাদের হিরোকেই বিয়ে করতে চায়। যে ছেলেকে তার বাবা ঘর থেকে বের করে দিয়েছিল, সেই এখন এক রাজ্যের জামাই হওয়ার পথে। গল্পের শুরুতেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারের দেখা পাই, যে জাপানের একঘেয়ে লাইফে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। প্রতিদিন সেই গাদাগাদি করা লোকাল ট্রেনের ধাক্কাধাক্কি আর রাতে অফিসের পর শেষ ট্রেন ধরে বাড়ি ফেরা, জীবনটা ছিল একদম পানসে। কিন্তু কপাল দেখুন, সে এখন এক অন্য দুনিয়ায় পুনর্জন্ম বা রিইনকারনেশন হয়েছে। কিন্তু টুইস্টটা এখানেই। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার হাতগুলো পিচ্চিদের মতো ছোট হয়ে গেছে। আয়নায় তাকিয়ে তো তার চক্ষু চড়ক গাছ। সে এখন একটা 2 বছরের বাচ্চার বডিতে আটকে আছে। জানলার বাইরে তাকিয়ে সে বিশাল এক রাজ্য দেখতে পায়, যেটা তার কাছে একদমই অচেনা। ঠিক তখনই এন্ট্রি নেয় তার পার্সোনাল মেড। জানলার কাছে তাকে দেখে মেড তো পুরো প্যানিক মোডে। আরে আরে ছোট মালিক, পড়ে যাবেন তো, ওখান থেকে সরে আসুন। আমাদের হিরো ভদ্রভাবে ক্ষমা চেয়ে বলে, আরে না না, আসলে বাইরের ভিউটা এত জোশ ছিল যে আমি জাস্ট ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম। এখন ভাবুন, একটা 2 বছরের বাচ্চা যদি এত শুদ্ধ আর ভারী ভাষায় কথা বলে, তবে কার না মাথা ঘুরবে। মেয়ে তো অবাক। সে জিজ্ঞেস করলো, ভাই রে, তুই এত কঠিন কঠিন শব্দ শিখলি কই? তোর বয়স তো মাত্র 2। আমাদের হিরো তখন বুঝতে পারে তার আগের জন্মের স্মৃতিগুলো সব আবছাভাবে মনে আছে। এটাই মনে হয় সেই রিইনকারনেশন, যেটা নিয়ে সে অনেক অ্যানিমেতে দেখেছে। সকালের নাশকার টেবিলে সিন শিফট হয়। সেখানে সবাই গম্ভীর মুখে খাচ্ছে। মার্কুইজ, জোলপা ফার্টিও আর তার 3 রাজপুত্র হাজির। সেখানে আমাদের ছোট্ট ভ্যানকে নিয়ে মেডদের যে আধিক্যতা, ওকে এক লোকমা খাইয়ে দিয়ে মেডরা এমন প্রশংসা করছে যেন ভ্যান মস্ত বড় কোনো যুদ্ধ জয় করেছে। ভ্যান মনে মনে ভাবছে, ভাই এটা তো পাগলামি, আমি কি কোনো ভিআইপি ক্লাবে আসলাম নাকি? তবে যাই হোক, সে ডিরেক্ট কমপ্লেইন করছে না, কারণ এত আদর খেতে কার না ভালো লাগে। খাওয়া শেষে বাবা জোলপাক তার ছেলেদের আজকের রুটিন জিজ্ঞেস করলেন। মেজো ভাই জাড কাঁচুমচু হয়ে বলল সে আজ আগুনের জাদু আর যুদ্ধের ফরমেশন শিখবে। সেজো ভাই সেস্তো ম্যাজিক পড়। শেষে যখন পিচ্চি ভ্যানকে জিজ্ঞেস করা হলো সে কি করবে, ভ্যান একদম প্রো লেভেলে উত্তর দিল, বাবা আমি আসলে এই দেশের কালচার আর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাই। কিন্তু বাবা জোলপা এবার রেগে না গিয়ে হা হা করে হাসতে শুরু করলেন। তিনি ভাবলেন তার ছোট ছেলেটা তো জিনিয়াস। তিনি তো আশা করছেন ভ্যান তার মায়ের মতো আগুনের জাদুতে ওস্তাদ হবে। 8 বছর বয়সে যখন ম্যাজিক টেস্ট হবে, তখন ভ্যান ফাটিয়ে দেবে, এমনটাই বাবার বিশ্বাস। ভ্যান খুব দ্রুতই বুঝে গেল এই দুনিয়ায় যার ম্যাজিক পাওয়ার যত বেশি, তার দাম তত বেশি। আগুন, পানি, বাতাস আর মাটি, এই 4 এলিমেন্টের যে কোনো একটা না থাকলে এই সমাজে কোনো ইজ্জত নেই। তার বাবা আর ভাইয়েরা সবাই কোনো না কোনো এলিমেন্টের বস, তাই ভ্যানের ওপর প্রেশারটা অনেক বেশি।
সবকিছু জানার জন্য সে তার মেড তিলকে প্রশ্ন করা শুরু করে। সে জিজ্ঞেস করে, এটা কি একমাত্র বন্দর যেখান থেকে জাহাজ চলাচল করে? তিল তখন ভ্যানকে আরও এক বড় তথ্য দেয়। এই দুনিয়ায় শুধু মানুষ না, বরং এলভস, ডোয়ার্ফস, এমন আরও অনেক বিচিত্র সব জাতি বা রেস আছে। কিন্তু অন্য মেয়েরা তিলকে থামিয়ে দিয়ে বলে, আরে থামো তো, 2 বছরের বাচ্চার মাথায় এত সব ঢুকবে নাকি? তিল তো ভয় পেয়ে কাঁচোমাচো। কিন্তু আমাদের ভ্যান তো আসলে ভেতরে ভেতরে 25-30 বছরের জাপানিজ লোক। সে তিলকে অস্বস্ত করে বলল, আরে না না, তুই বলো, আমি আরও শিখতে চাই। ভ্যান জানতে চাইল ম্যাজিক টুলস সম্পর্কে। তিল খুশি মনে বুঝিয়ে দিল, ম্যাজিক ক্রিস্টাল, দামি পাথর আর বিশেষ কিছু আকরিক আছে যা দিয়ে জাদুকরি সব জিনিস বানানো যায়। যার যেমন ম্যাজিক পাওয়ার, সে তেমন টুলস ব্যবহার করতে পারে। দারুণ টুইস্ট না? কিন্তু গল্পের আসল ভিলেন হিসেবে আবির্ভূত হলেন বাসার হেড বাটলার এসপার্টা। ভ্যানের সামনে এক গাদা বই এনে সে এমন এক চাহনি দিল যে ভ্যান মনে মনে ভাবছে, ভাই এই লোক তো আস্ত একটা জম। এসপার্টা ভ্যানকে টেস্ট করার জন্য হাত দিয়ে দেখালো, 3 আর 2 কত হয় বলো তো? ভ্যান অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল 5। ব্যাস, হয়ে গেল কাম সারা। এসপার্টা সিদ্ধান্ত নিল সে নিজেই ভ্যানকে পড়াবে। এরপর শুরু হলো এক হেলিশ বা নরকীয় পড়াশোনার সেশন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ভ্যানকে একদম ঘষে মেজে তামা বানিয়ে ফেলল। 2 বছরের বাচ্চার উপর এই টর্চার দেখে ভ্যান নিজেই অবাক, কিন্তু রেজাল্ট এলো দুর্দান্ত। মাত্র কয়েক সপ্তাহেই সে ঝরঝরে পড়তে আর লিখতে শিখে গেল। 2 বছর পর ভ্যান এখন 4 বছরের ড্যাশিং এক পিচ্চি। এখন তার দিন কাটে তিলের সাথে তলোয়ার যুদ্ধ প্র্যাকটিস করে, যদিও তিল তাকে পাত্তাই দেয় না। ভ্যান তলোয়ার দিয়ে মারতে গেলেই তিল ফুরুত করে সরে যায় আর হাসাহাসি করে। এই মজা দেখে অন্য মেয়েরা রেগে ফায়ার। তারা তিলকে ধমক দিয়ে বলল, তোর সাহস কত? তুই আমাদের ছোট্ট মালিকের সাথে ইয়ার্কি করিস? ভ্যান, একে শাস্তি দাও। তিল তো ভয়ে শেষ, ভাবছে আজ মনে হয় কপালে দুঃখ আছে। কিন্তু ভ্যান কি করলো জানেন? সে জাস্ট তিলের কপালে একটা টোক্কা দিয়ে হাসি মুখে বলল, যাও, শাস্তি শেষ। ভাই, এটা তো জাস্ট সেরা ছিল। এই পিচ্চি বয়সেই তার এমন দয়াবান মন দেখে সবাই হাঁ। বয়স যখন 5 হলো, ভ্যান তলোয়ার চালানোয় এতটাই বস হয়ে গেল যে সে বড় বড় সৈনিকদের সাথে পাল্লা দিতে পারে। আসলে কি জানেন, সে তো আগের জন্মের বুদ্ধি খাটিয়ে লড়ে, তাই পিচ্চি অপোনেন্টদের মুভমেন্ট তার কাছে একদম দুধ ভাত। বাকি সব বাচ্চারা তো মনে করে ভ্যান একজন প্রডিজি বা কুদরতি প্রতিভা। সবচেয়ে বড় কথা, ভ্যান মোটেও অহংকারী নয়। একদিন যুদ্ধের ট্রেনিংয়ের ডেপুটি কমান্ডার ডি এসে ভ্যানের হাত চেক করে অবাক। সে ভাবছিল ভ্যান মনে হয় রাতেও প্র্যাকটিস করে, কিন্তু ভ্যানের হাত তো একদম মাখনের মতো নরম। তখন ভ্যান দুঃখের সাথে জানালো, ভাইরে, ওই এসপার্টা আমাকে দিনে যা পড়ায় তাতে রাতে প্র্যাকটিস করার এনার্জিই থাকে না। তখনই আসল সত্য বেরিয়ে এলো। ডি জানালো যে ভ্যানের বাবা অর্ডার দিয়েছেন যাতে ভ্যানকে অন্য সবার চেয়ে 3 গুণ বেশি পড়ানো হয়। ভ্যান তো শুনে শক। আসলে ওই বাটলার অ্যাসপার্টা তো পুরাই কিতাব প্রেমী মানুষ, কিন্তু কমান্ডার ডির প্ল্যান একদম আলাদা। সে চায় ভ্যানকে এই দেশের 1 নম্বর তলোয়ারবাজ বানাতে। ভ্যান বুঝতে পারছে ডি ভাই একদম সিরিয়াস, কিন্তু তার কাছে এই আইডিয়া মোটেও সুবিধার মনে হচ্ছে না। কাচুমাচু হয়ে ভ্যান বলল, ভাই, তলোয়ার তো পছন্দ করি, কিন্তু পড়াশোনাও তো খারাপ লাগে না। আমি আসলে দুটোতেই বেস্ট হওয়ার ট্রাই করব। ডি তার কথা শুনে ভাব মারল যে সে খুব খুশি হয়েছে, আর প্রমিস করলো যে সে ভ্যানকে একটু ছাড় দেবে, কারণ সে এখনো বাচ্চা। কিন্তু ভাইরে ভাই, ওটা ছিল একটা ডাহা মিথ্যে কথা। ট্রেনিং শুরু হতেই ডির আসল রূপ বেরিয়ে এলো। ভ্যানের পিচ্চি শরীরের উপর তার বিন্দুমাত্র দয়া নেই। সে ভ্যানকে দিয়ে 100 বার তলোয়ার উপরে উঠানো, 100 বার সাইডে চালানো আর 100 বার খোঁচা দেবার প্র্যাকটিস করায়। দিন শেষে ভ্যানের অবস্থা যখন একদম কেরোসিন, তখন সে একটু বসতে চাইলে ডি বলে, আরে চেয়ারে বসছো কেন? স্কোয়াট পজিশনে বসে রেস্ট নাও। ভ্যান মনে মনে ভাবছে, ভাই এটা কোন লেভেলের পাগলামি? বসে আবার রেস্ট হয় নাকি? তবে যত কষ্টই হোক, আগের জীবনের সেই একঘেয়েমি থেকে এটা অনেক ভালো। ভ্যান ভাবল, যাই হোক না কেন, এই নতুন লাইফটা সে ফুল এনজয় করবে। দেখতে দেখতে ভ্যান 6 বছরে পা দিল। এই কয়েক বছরে পড়াশোনা আর তলোয়ারবাজির চিপায় পড়ে তার অবস্থা পুরাই নাজেহাল। সে ভাবল, এভাবে চললে তো আমি লাইফ এনজয় করতেই পারবো না। তাই সে ঠিক করলো এখন থেকে সে একটু ফাঁকিবাজ হবে এবং সাধারণ বাচ্চাদের মতো সময় কাটাবে। একটু চিল করার জন্য সে তিল আর 2 নাইট, আরব্যান আর লকে নিয়ে প্রথমবার বাজারে গেল। বাজারের গমগমে অবস্থা দেখে ভ্যান তো পুরাই এক্সাইটেড। তিল তাকে জানালো যে এটা এই শহরের সবথেকে বড় মার্কেট, যার পাশেই আছে বিশাল বড় মেরি চেম্বার অফ কমার্স। ঠিক তখনই একটা হার্ট ব্রেকিং সিন সামনে এলো।
তারা দেখল একটা লোক তার অসুস্থ বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। নাইটরা সাথে সাথে পজিশন নিল, কিন্তু ভ্যান তাদের থামিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, ওকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লোকটা কর্কশ গলায় উত্তর দিল, আমার ছেলে, আমি যা খুশি তাই করব। একে আমি গোলাম বা স্লেভ হিসেবে বিক্রি করতে এসেছি। ভ্যান তো শুনে তিল বুঝিয়ে বলল যে গরিব পরিবারগুলো অনেক সময় অভাবের তাড়নায় নিজেদের বাচ্চাদের এভাবে বিক্রি করে দেয়। ভ্যান যখন এটা নিয়ে ভাবছে, তখন মেরি চেম্বার অফ কমার্স থেকে রোজালি নামে এক মহিলা বেরিয়ে এলো। ভ্যানকে দেখেই সে চিনে ফেলল, আরে আপনি তো সেই বিখ্যাত জিনিয়াস রাজপুত্র ভ্যান। রোজালি তাকে সাদরে অভ্যর্থনা জানালো। ভ্যান আসল কথায় ফিরে এসে ওই বাচ্চাটার দাম জিজ্ঞেস করলো। রোজালি লোকটাকে জিজ্ঞেস করলো যে বাচ্চাটার কোনো ম্যাজিক পাওয়ার আছে কিনা। লোকটা জানালো বাচ্চাটার চুরি করার ম্যাজিক আছে বা থিভিং ম্যাজিক আছে। রোজালি বলল, এই পাওয়ারের বাচ্চার দাম 3টে বড় রূপার কয়েনের বেশি হবে না। এটা শুনেই লোকটা ক্ষিপ্ত হয়ে উঠল। সে বাচ্চাটাকে মাটিতে আছাড় দিয়ে লাথি মারতে শুরু করলো আর বলল, হারামজাদা, তোর দেখি কোনো দামই নেই। রোজালি থামানোর চেষ্টা করলেও লোকটা বাচ্চাটাকে টেনে অন্য দোকানে নিয়ে যেতে চাইল। ঠিক তখনই আমাদের হিরো ভ্যান গর্জে উঠল। সে লোকটাকে থামিয়ে বলল, আমি একে কিনবো, 5টা বড় রূপার কয়েন দেব। তিল সাথে সাথে টাকাটা বের করে দিল। লোকটা টাকা পেয়ে নিজের ছেলের দিকে একবারও না তাকিয়ে জান হাতে নিয়ে দৌড়ে পালালো। ভ্যান দৌড়ে গিয়ে বাচ্চাটার বাঁধন খুলে দিল। নিজের হাত বাড়িয়ে দিয়ে সে বাচ্চাটাকে আশ্বস্ত করল। ছেলেটা জানাল তার নাম কমসেন। ভ্যান তাকে বলল, তুই এখন ফ্রি, যেখানে খুশি যেতে পারিস। কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয়, যাওয়ার মতো কোনো জায়গা নেই ছেলেটার। দয়া করে ভ্যান তাকে নিজের সাথে নিতে চাইল, কিন্তু নাইটরা বাগড়া দিয়ে বসল। ছোট মালিক, আপনার বাবা তো কোনো পরিচয়হীন রাস্তার ছেলেকে প্রাসাদে ঢুকতে দেবেন না, যদি না সে আপনার স্লেভ বা কেনা গোলাম হিসাবে থাকে। ভ্যান একটু ইতস্তত করে কমসেনকে জিজ্ঞেস করল সে রাজি কি। কমসেন তো এক পায়ে রাজি। এরপর রোজালি তাদের হাতের ছাপ নিয়ে স্লেভ কন্ট্রাক্ট সিল করে দিল। কমসেনের হাতে একটা বিশেষ চিহ্ন ভেসে উঠল। ভ্যানকে ধন্যবাদ দিতেই রোজালি অবাক, ভাই, এটা তো পাগলামি, একজন রাজপুত্র আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। কয়েকদিন পর দেখা গেল কমসেনের পুরাই ভোল পাল্টে গেছে। পরিষ্কার পোশাক আর ভ্যানের যত্নে সে এখন একদম ফিটফাট। একদিন কমসেন এসে বলল যে কমান্ডার ডি ভ্যানকে খুঁজছে। ভ্যান একটা কুকি অফার করে বলল, দোস্ত, বিস্কুটটা খেয়ে গিয়ে বলো আমি এখানে নেই। কমসেন বিস্কুটটা খেয়েই ডির কাছে গিয়ে সোজাসুজি বলল, ছোট মালিক এখানে নেই। ডি জিজ্ঞেস করল, তাহলে আমি যে একটু আগে ওকে ঢুকতে দেখলাম? কমসেন একদম কনফিডেন্সের সাথে উত্তর দিল, ওটা আপনার চোখের ভুল বা হ্যালুসিনেশন ছিল। কিন্তু ভাই, কমসেনের মুখের বিস্কুটের গুঁড়ো দেখে ডি ঠিকই বুঝে গেল যে ভ্যান ওকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করেছে। ডি রেগে গিয়ে বলল, বেয়াদব, রাজপুত্রের হয়ে কথা বলিস? দাঁড়া, আজ থেকে ভ্যানের বদলে তোকেই ট্রেনিং করাবো। ভ্যান তখন লুকিয়ে লুকিয়ে ভাবছে, সরি কমসেন ভাই, আজ তোর কপালে দুঃখ আছে। কি হবে এখন? আসল টুইস্ট তো কেবল শুরু। দেখতে দেখতে ভ্যান 8 বছরে পা দিল। পুরো রাজ্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ভ্যান কি ম্যাজিক পায়। সবাই শিওর যে সে আগুন বা বাতাসের ম্যাজিক পাবে, কারণ তার ফ্যামিলির সবাই ওই লেভেলের বস। কিন্তু রেজাল্ট আসতেই বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভ্যানের কোনো এলিমেন্টাল ম্যাজিকই নেই। তার ম্যাজিক হলো প্রোডাকশন ম্যাজিক, মানে সে জাস্ট মনে মনে ভেবে তলোয়ার বা গয়না বানাতে পারবে। যে জিনিস সাধারণ কামাররাও বানাতে পারে, সেটার জন্য ম্যাজিক খরচ করাকে এই দুনিয়ায় মনে করা হয় সব থেকে ফালতু আর অভিশপ্ত ক্ষমতা। বাবা জলপাথর রেগে আগুন জল। তিনি চিৎকার করে বললেন, তোর মা ছিল আগুনের জাদুকর, আমি আগুনের জাদুকর, আর তুই হয়েছিস এক মিস্ত্রি। তুই আমাদের বংশের কলঙ্ক। মার্কুইস জলপা নিজের তলোয়ার বের করে ফেললেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বললেন, আমিই ভুল করেছিলাম তোকে নিয়ে আশা করেন। তোর মতো ফেলুডুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জলপা তার তলোয়ার উঁচিয়ে ধরলেন ভ্যানকে শেষ করে দেওয়ার জন্য। ভ্যান বুঝতে পারছে আজ আর রক্ষা নেই। জলপা যখন তার নিজের ছেলেকে শেষ করে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই মির্সিয়া এসে ঢাল হয়ে দাঁড়ালো। সে শান্তভাবে বলল, বাবা, ওকে না মেরে বরং আমাদের রাজ্যের একদম কোনায় যে গ্রামটা আছে সেটার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিই। গ্রামটার অবস্থা কেমন জানেন? লোকসংখ্যা মাত্র 100 জন, কোনো ইনকাম নেই, আর উত্তরের পাহাড়ে সব রাক্ষসে মনস্টার ঘুরে বেড়ায়। তার ওপর পাশের রাজ্যের সাথে রেশারেশি তো আছেই। মানে এক কথায় ওটা একটা মরণ ফাঁদ। জলপা একটু ভেবে দেখলেন, মন্দ না, এক ঢিলে 2 পাখি মারা হবে। গ্রামের মানুষগুলো এখনও এই রাজবংশের প্রতি অনুগত না, তাই ফ্যামিলির কাউকে সেখানে পাঠানো মানেই একটা দাপট দেখানো। তিনি ভ্যানকে বললেন, যা, তুই ওখানকার লর্ড হয়ে চলে যা, এখনই রেডি হো। যাওয়ার আগে মির্সিয়াকে বাহবা দিয়ে বললেন, সাবাস বড় ছেলে, ফালতু জিনিসকে কিভাবে কাজে লাগাতে হয় তুই ভালোই জানিস। সবাই চলে যাওয়ার পর মির্সিয়া ভ্যানের কাছে হাঁটু গেড়ে মাফ চাইল।
সে আসলে ভ্যানকে বাঁচাতে চেয়েছিল বলেই এমন একটা দুর্গম জায়গায় পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভ্যান তাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি আজ না থাকলে বাবা আমাকে ওখানেই পরপারে পাঠিয়ে দিত। থ্যাংক ইউ সো মাচ। এরপর শুরু হলো ভ্যানের প্যাকিং। ভ্যান কিন্তু মনে মনে বেশ খুশি। সে ভাবছে, যাক বাবা, একঘেয়ে লাইফ থেকে তো বাঁচলাম। রিমোট ভিলেজে কোনো কাজ নেই, সারাদিন চিল করব আর লাইট ব্যাক লাইফ কাটাবো। কিন্তু কপালে তো অন্য কিছু লেখা আছে। বাবা তাকে কোনো নাইট বা সৈন্য দিতে রাজি হলো না। বড় ভাই মির্সিয়া দয়া করে 10 জন অ্যাডভেঞ্চারার ভাড়া করে দিল। ভ্যান যখন রওনা দেবে তখন সিনটা ছিল দেখার মতো। তিল দৌড়ে এসে বলল, আমি আপনার পার্সোনাল মেইড, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এরপর ধপাস করে উদয় হলো কমান্ডার ডি। সে বলল, আমিও যাচ্ছি, তোর তলোয়ারের ট্রেনিং তো এখনও শেষ হয়নি। সাথে আরবেন আর লাও রেডি। এমনকি খিটখিটে বাটলার এসপাটাও তার রিটায়ারমেন্ট বাদ দিয়ে চলে এলো ভ্যানকে পড়াতে। ভ্যান ভাবছে, আরে ভাই, আমি চিল করতে যাচ্ছি, আর তোমরা জমদূতের মতো সবাই পিছু নিলে। বাবা চেয়েছিল ভ্যান যেন চোরের মতো চুপি চুপি রাজ্য ছেড়ে চলে যায়, কিন্তু কমান্ডার ডিয়ের বুদ্ধি তো অন্য লেভেলের। সে এমনভাবে ঢাকঢোল পিটিয়ে বিদায়ের আয়োজন করল যে পুরো রাজ্যের মানুষ রাস্তায় নেমে এলো। সবাই চিৎকার করে বলছে, ছোট মালিক, সাবধানে থেকো, আবার ফিরে এসো। ভ্যানও হাসি মুখে সবাইকে টাটা দিল। গাড়িতে বসে ভ্যান প্রথমবারের মতো তার প্রোডাকশন ম্যাজিক ট্রাই করল। একটা সাধারণ লাঠিকে সে নিমিষেই ছোট তলোয়ারে বানিয়ে ফেলল। তিল জানালো তারা প্রায় পৌঁছে গেছে। ভ্যান তখন কামসেনকে একটা অফার দিল, তুই চাইলে প্রাসাদে ফিরে যেতে পারিস, আমি তোকে স্লেভ কন্ট্রাক্ট থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু কামসেন একদম ইমোশনাল হয়ে ভ্যানের হাত ধরে বলল, মালিক, আমি সারা জীবন আপনার সেবা করে যাব, মরণ আসলেও আমি আপনার পাশ ছাড়ব না। ভ্যান তো পুরাই থকমতো খেয়ে গেল। সে মজা করে জিজ্ঞেস করল, কিরে, তুই কি আমাকে প্রপোজ করলি নাকি? এত ভালোবাসা দিস কেন? কামসেন কোনো দ্বিধা ছাড়াই বলল সে ভ্যানকে মন থেকে শ্রদ্ধা করে আর ভালোবাসে। কামসেনের ওই সিরিয়াস কথা শুনে ভ্যান যখন একটু কনফিউজড, ঠিক তখনই ঝটকা দিয়ে ঘোড়ার গাড়িটা থেমে গেল। নাইটরা চিৎকার করে বলল, ছোট মালিক, সামনে বিপদ, গ্রামটা তো অলরেডি অ্যাটাক হয়েছে। ভ্যান গাড়ি থেকে নেমেই দেখল অবস্থা খুব খারাপ। দস্যু আর একদল ভাড়াটে গুন্ডা মিলে গ্রামটাকে ঘিরে ফেলেছে। গ্রামের কাঠের দেওয়াল তীরের মুখে একদম ঠুনকো। ওদিকে শখানেক দস্যুর বিপরীতে ভ্যানের হাতে আছে মাত্র কয়েকজন নাইট আর 10 জন অ্যাডভেঞ্চারার। কমান্ডার ডি তো পুরাই মারকুটে মোড়ে। সে বলল, মালিক, এখনই হামলা করতে দিন, আমরা একসাথে ঝাঁপিয়ে পড়লে ওদের উড়িয়ে দেব। কিন্তু অ্যাডভেঞ্চারারদের লিডার অর্থ বেঁকে বসল, ভাই, আমরা আসছি আপনাকে পাহারা দিয়ে পৌঁছতে, মরতে আসিনি। 50 জন জাদরেল দস্যুর মুখে আমাদের মারা পড়া নিশ্চিত। ডি রেগে গিয়ে বলল, এটা আমাদের লর্ডের এলাকা, আর এই মানুষগুলো তার নাগরিক। এখন তলোয়ার না চালালে কবে চালাবি? কিন্তু অর্থ সাফ জানিয়ে দিল সে তার দলের কাউকে এভাবে মরতে দিতে পারবে না। ঠিক তখনই সবথেকে বড় সারপ্রাইজটা দিল আমাদের খিটখিটে বাটলার এসপার্টা। সে জানালো সে আসলে একজন এলিমেন্টাল মেজ। সে বুদ্ধি দিল সে একাই ঢাল হয়ে সামনে গিয়ে ম্যাজিক দিয়ে দেওয়াল বানিয়ে দস্যুদের মনোযোগ সরাবে, ডিকয়। আর সেই ফাঁকে ডি আর তার সৈন্যরা সাইড থেকে অ্যাটাক করবে। ভ্যান আতকে উঠে বলল, এসপার্টা, আপনি একা গেলে তো নির্ঘাত মারা যাবেন। এসপার্টা শান্ত গলায় বলল, এই বুড়ো বয়সে এর চেয়ে বীরত্বের মরণ আর কি হতে পারে? কিন্তু ভ্যান তো ভ্যানই। সে সাফ মানা করে দিল। সে জানে তার টিমের সেরা স্ট্র্যাটেজিস্ট এসপার্টা আর সেরা যোদ্ধা ডি, কাউকেই সে মরতে দিতে পারে না। এরা না থাকলে এই বুনো গ্রাম সে গড়বে কিভাবে? আর তার বাবা তো সুযোগই খুঁজছে তাকে মেরে ফেলার। ভ্যান হুট করে এক চরম ডিসিশন নিল। সে বলল, কেউ মরবে না, ডিকয় বা টোপ হিসেবে আমি নিজেই গাড়িতে করে সামনে যাব। ভাই রে ভাই, এটা তো পুরাই সুইসাইড মিশন। তিল আর কামসেন তো ভ্যানকে আটকানোর জন্য রীতিমতো ঝাপটে ধরল। তারা বলল, মালিক, আপনি মরলে আমরা বেঁচে থেকে কি করব? তার চেয়ে আমরাই মরছি। কিন্তু ভ্যান তাদের দুজনকে শান্ত করে বলল, কামসেন, আমি তোকে ফ্রি করেছি যাতে তুই জীবনটা এনজয় করতে পারিস। তোদের মতো প্রিয় মানুষদের মরতে আমি দেখতে পারবো না। ভ্যান তার তলোয়ারটা শক্ত করে ধরল। ডিকে মনে করিয়ে দিল যে সে প্রতিদিন ট্রেনিং করেছে, এত সহজে সে মরবে না। ভ্যান যখন নিজের জীবন বাজি রেখে সামনে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন অ্যাডভেঞ্চারারদের লিডার অর্থ পুরাই শকড। তার মাথায় তখন কয়েকদিন আগের একটা স্মৃতি ভেসে উঠল। অর্থ আগে ভাবত সব রাজপুত্ররাই বুঝি অহংকারী আর ফালতু হয়, কিন্তু ভ্যান নিজে গিয়ে যখন অর্থকে ধন্যবাদ দিয়েছিল আর তাকে হিরো বলে সম্মান করেছিল, তখনই অর্থর ধারণও পাল্টে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে অর্থ চিৎকার করে বলল, মালিক, আপনি একা যাবেন মানে? একটা বাচ্চা যদি নিজের জীবন বাজি ধরতে পারে, তবে আমরা বড়রা কি আঙুল চুষব?
আমাদের জীবন এখন থেকে আপনার। অ্যাডভেঞ্চারার প্লুরিয়েলও সাই দিয়ে বলল, ভাইরে, এই প্রথম এমন কোনো রাজপুত্র দেখলাম যে আমাদের মতো সাধারণ মানুষের নাম পর্যন্ত মনে রাখে, এর জন্য জান দিতেও রাজি। কমান্ডার ডিও তখন সিরিয়াস মুডে ছিল। সে বলল, ছোট মালিক, আপনার এই আত্মঘাতী স্ট্র্যাটেজি আমি একদম সাপোর্ট করি না, তবে এখনকার মতো মেনে নিচ্ছি। এই আপদ বিদায় করে নিই, তারপর আপনাকে বোঝাবো লর্ড হওয়ার দায়িত্ব কী। ব্যাস, শুরু হয়ে গেল আসল অপারেশন। বাটলার এসপার্টা তার জাদুকরী ক্ষমতা দিয়ে চোখের পলকে গ্রামের সামনে বিশাল বিশাল মাটির দেয়াল খাড়া করে দিল। অর্থ আর তার দল ডান দিক দিয়ে, আর ডি তার নাইটদের নিয়ে ঝড়ের বেগে দস্যুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। দস্যু দল তো পুরাই কনফিউজড। তারা ভাবছে, আরে ভাই, এই জঙ্গল এলাকায় এত শক্তিশালী জাদুকর আর তলোয়ার বা জেলো থেকে। চারপাশ থেকে যখন নাইট আর অ্যাডভেঞ্চারাররা তাদের ঘিরে ফেলল, দস্যুদের সংখ্যা চোখের পলকে কমতে শুরু করল। কিন্তু দস্যু সর্দার ছিল খবিশ কিসিমের। সে দেয়াল টপকে সোজা প্লুরিয়েলের দিকে ধেয়ে এলো। প্লুরিয়েল যখন অপ্রস্তুত, ঠিক তখনই ব্যান্ড ট্রো প্লেয়ারের মতো সিনে এন্ট্রি নিল। সে দস্যু সর্দারের মনোযোগ ঘুরিয়ে দিয়ে পেছন থেকে তার পায়ে চোট করল, আর সেই সুযোগে কামসেন তার তলোয়ার দিয়ে সর্দারকে এক কোপে ফিনিশ করে দিল। ব্যান একদম শান্ত গলায় প্লুরিয়েলকে বলল, সাবধান, দস্যুরা এখন আমাদের ওপর ফোকাস করবে, সামনে নজর দাও। যুদ্ধ শেষে যখন ধুলোবালি থিতিয়ে এলো, তখন অর্থ নিজের দলকে জানালো যে, ভাইরে, এক ফোঁটা রক্ত না ঝরিয়ে আমরা 50 জন দস্যুকে ধুলো চাতিয়ে দিয়েছি। এটা একটা মিরাকল। অর্থ তখন তার বন্ধুদের বলল, টাকা তো পেয়েই যাব, কিন্তু এই পিচ্ছি লর্ডের উপর আমার দারুণ মায়া পড়ে গেছে। তোরা কে কে এখানে থাকতে চাস বল। অ্যাডভেঞ্চারারদের একটা অংশ চলে গেলেও প্লুরিয়েল আর আরও 3 জন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্লুরিয়েল বলল, এই পিচ্চি আজকে আমার জান বাঁচিয়েছে, ওকে ফেলে যাওয়া সম্ভব না। সবাই একমত হলো যে 8-10 বছরের একটা বাচ্চা যেভাবে তলোয়ার চালিয়েছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর সবচেয়ে বড় কথা, এত ভালো মনের রাজপুত্র তারা আগে কখনোই দেখেনি। তারা দেখতে চায় ভ্যান এই জঙ্গলকে কিভাবে স্বর্গে রূপান্তর করে। ঠিক তখনই বাটলার এসপার্টা এসে ভ্যানকে জানালো, গ্রামবাসীরা গেটের সামনে জড়ো হয়েছে। ভ্যান তার সঙ্গীদের বলল, চলো, মাথা উঁচু করে গর্বের সাথে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকতেই ভ্যান তার ড্যাশিং ইন্ট্রো দিল, আমি তোমাদের নতুন লর্ড, ভ্যান ফার্টিও। গ্রামের প্রধান রন্ডা এগিয়ে এসে ভ্যানকে ধন্যবাদ দিল গ্রাম বাঁচানোর জন্য, তবে তার গলায় ছিল রাজ্যের হতাশা। সে জানালো, এই নিয়ে এবছরে কয়েকবার হামলা হলো। আগে যখন তারা ফার্ডিনান্ড কাউন্টির আন্ডারে ছিল, তখন নাইটেরা পাহারা দিত, কিন্তু ভ্যানের বাবার আন্ডারে আসার পর থেকেই তাদের নিরাপত্তা উধাও। কি হবে এখন? ভ্যান যখন ক্ষমা চাইল, গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ল। একজন তো বলেই বসল, তোমরা রাজপুত্ররা শুধু ট্যাক্স নিতে জানো, আর আমরা মরলে তোমাদের কিছু যায় আসে না। ভ্যান ঠান্ডা মাথায় সবাইকে শান্ত হতে বলল। সে জানালো, দেশের আইন একদিনে বদলানো যাবে না, তবে এই গ্রামকে বাঁচানোর 3টে উপায় আছে। 1, এমন দামি কিছু তৈরি করা যা দেখে রাজাও অবাক হয়ে যাবে। 2, নিয়মিত টাকা আয় করা যাতে আমরা ভাড়েটে সৈন্য রাখতে পারি। আর সবশেষে, নিজেদের গ্রাম নিজেদেরই উন্নত করতে হবে। গ্রামের এক মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনতে তো ভালোই লাগছে ছোট মালিক, কিন্তু কাজগুলো করা তো অত সোজা না। ভ্যান আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আগে কঠিন ছিল জানি, কিন্তু এখন আমি তোমাদের লর্ড হিসেবে চলে এসেছি। এখন আর অসম্ভব বলে কিছু নেই। যদিও গ্রামবাসীরা এই পিচ্চির কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন এসপার্টা আর ডি নিজেদের পরিচয় দিল যে তারা বড় মার্কুইজের হেড বাটলার আর কমান্ডার ছিল, তখন গ্রামবাসীদের চোখে একটু আশার আলো দেখা দিল। কিন্তু ওই যে, কপালে সুট তো বেশিক্ষণ সয় না। যখনই রন্ডা জিজ্ঞেস করল, ছোট মালিক, আপনার ম্যাজিক পাওয়ার কি? আর ভ্যান যখন কাচুমাচু হয়ে বলল যে তার পাওয়ার প্রোডাকশন ম্যাজিক, অমনি সবার মুখ চুন হয়ে গেল। তারা ভাবল, যে ছেলে আগুন বাতাস দিয়ে যুদ্ধ করতে পারে না, সে আমাদের বাঁচাবে কি দিয়ে? ট্যাক্স নিয়ে গ্রামবাসী যখন মহা টেনশনে, তখন ভ্যান বোমা ফাটালো। সে বলল, ভাই শোনো, 30% ট্যাক্স দেওয়ার দরকার নেই, আপাতত মাত্র 10% দিলেই হবে। এটা শুনে গ্রামবাসীদের অবস্থা এমন যেন হাতে চাঁদ পেয়েছে। সবার মুখে হাসি ফুটে উঠল। ভ্যান এরপর মন দিল গ্রাম রক্ষার কাজে। সে বাটলার এসপার্টাকে জিজ্ঞেস করল, তার মাটির দেয়াল কতদিন টিকবে? এসপার্টা জানালো, তার মানা শেষ হয়ে গেলে দেয়ালটা জাস্ট মাটির ঢিবি আয় যাবে। ভ্যান বুঝল, এটা দিয়ে হবে না, পার্মানেন্ট কিছু লাগবে। তবে আপাতত টেম্পোরারি প্রোটেকশন হিসেবে এসপার্টা নিমিষেই পুরো গ্রাম মাটির দেয়াল দিয়ে ঘিরে ফেলল। কমান্ডার ডিও বসে নেই। সে তার দলবল নিয়ে পরীক্ষা আর ফাঁদ বানানোর দায়িত্ব নিল।
ভ্যান গ্রামবাসীদের অভয় দিয়ে বলল, সবাই মিলে হাতে হাত রাখলে এই গ্রাম একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই। এরপর ভ্যান গেল জঙ্গলে তার প্রোডাকশন ম্যাজিক টেস্ট করতে। সে কয়েকটা কাঠের গুঁড়ি নিয়ে তার ম্যাজিক ব্যবহার করল। সে অনুভব করল তার পেটের ভেতর থেকে একটা উষ্ণতা আঙুলের ডগা দিয়ে বেরিয়ে আসছে। সে কাঠের ফাইবারগুলোকে এমনভাবে জোড়া দিল যেন ওগুলো লোহার চেয়েও শক্ত হয়ে যায়। তৈরি হলো ন্যানো ফাইবার ব্লক। তিল আর কামসেন তো হাঁ করে তাকিয়ে আছে, কিছুই বুঝছে না। অ্যাডভেঞ্চারের অর্থ ভাবল, দেখি তো এটা কত শক্ত। সে তার তলোয়ার দিয়ে সজোরে কোপ মারল সেই ব্লকের ওপর। কিন্তু ভাইরে ভাই, পাথরের চেয়েও শক্ত ওই ব্লকে একটা আঁচড় পর্যন্ত পড়ল না। অর্থ তো অবাক। তিল জিজ্ঞেস করল, মালিক, আপনার ম্যাজিক পাওয়ার কি শেষ হচ্ছে না? ভ্যান জানালো সে একদম ফ্রেশ ফিল করছে, অথচ সাধারণ মানুষ এই ম্যাজিক দিয়ে একটা ছোট জিনিস বানালেই টায়ার্ড হয়ে যায়। ভ্যান তখন ওই ব্লক দিয়ে একটা চকচকে তলোয়ার বানিয়ে কামসেনকে গিফট করল। তিলও গিফট চাইল, আর ভ্যান তাকে দিল একটা বিশাল ভয়ঙ্কর কুঠার। বেচারি তিলের মুখ তো শুকিয়ে ছোট হয়ে গেল। ভ্যান মনে মনে ভাবল, উফস, পরে ওকে একটা সুন্দর গয়না বানিয়ে দিতে হবে। রাতে খোলা আকাশের নিচে শুয়ে ভ্যানের খুব কষ্ট হচ্ছিল। গোসল নেই, আরাম নেই, তার নিজের তো বটেই, তিল আর কামসেনেরও খুব কষ্ট হচ্ছে। ভ্যান ঠিক করল গ্রামের দেয়াল পরে হবে, আগে থাকার জায়গা চাই। পরের দিন ভ্যান গ্রামপ্রধান রন্ডাকে জিজ্ঞেস করল, গ্রামের মাঝখানের খালি জায়গায় সে একটা ঘর বানাতে পারবে কি? রন্ডা মহা খুশি হয়ে পারমিশন দিল। ভ্যান তখন তার সেই জাদুকরি ব্লকগুলো জড়ো করল। সে স্বপ্ন দেখছে একদিন এখানে বিশাল উৎসব হবে। ভ্যান এবার মন দিল তার জীবনের সবথেকে বড় প্রজেক্টে। সে তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে আস্ত একটা বাড়ি বানানোর কাজ শুরু করল। ভ্যান এবার সিরিয়াস মোডে। সে তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে প্রথমে 4 কোণে 4টা বিশাল পিলার খাড়া করল। শুধু তাই না, জাদুর শক্তিতে সেই পিলারের শেকড় মাটির অনেক গভীরে গেঁথে দিল, যাতে ওটা ঝড়ে ও নড়চড় না হয়। এরপর এক নিমিষেই সে মেঝের ব্লকগুলো সেট করল, দেয়ালগুলো জোড়া দিল, আর সবশেষে মাথার ওপর এক বিশাল ছাদ। ভাই রে ভাই, ম্যাজিকটা দেখ! যে কাজ করতে রাজমিস্ত্রিদের মাসখানেক লাগতো, ভ্যান সেটা মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলল। চোখের পলকে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে গেল এক আলিশান ম্যানশন। চোখের পলকে আস্ত একটা রাজপ্রাসাদ দাঁড়িয়ে গেল। এটা দেখে সবার চোয়াল একদম মাটিতে ঝুলে পড়েছে। ভ্যান তো মহা খুশি। যাক বাবা, অন্তত রাতে শান্তিতে ঘুমানোর একটা জায়গা হলো। সবাই যখন হাঁ করে তাকিয়ে আছে, তখন এসপার্টা বলল, মালিক, আপনার এই প্রোডাকশন ম্যাজিক কিন্তু এলাকা শাসন করার জন্য ফায়ার বা উইন্ড ম্যাজিকের চেয়েও বেশি পাওয়ারফুল। ভ্যান বিনয় দেখিয়ে বলল, আরে না না, মানুষ তো ফায়ার বল ছুটতে পারা লর্ডকেই বেশি ভয় পায় আর শ্রদ্ধা করে। আমার মতো মিস্ত্রি লর্ডকে কে আর পাত্তা দেবে? কিন্তু তিল আর কামসেন একদম সাফ জানিয়ে দিল যে বাপের ওই রাগী রাজ্যের চেয়ে তারা ভ্যানের এই সাজানো গ্রামেই থাকতে চায়। কমান্ডার ডি আর অর্থ তাল মিলিয়ে বলল যে ভ্যান উসেইন বোল্টের চেয়েও ফাস্ট ঘরবাড়ি বানিয়ে দিতে পারে। ভ্যান তখন অফার দিল, কাঠ নিয়ে আসো, তোমাদের সবার জন্য ঘর বানিয়ে দেব। ব্যাস, কথা শোনা মাত্র ডি আর অর্থর মধ্যে হুড়োহুড়ি লেগে গেল কার ঘর আগে হবে। গ্রামের মোড়লও কাচুমাচু হয়ে এসে বলল, মালিক, আমরা কাঠ আনলে আমাদের ভাঙা ঘরগুলো কি ঠিক করে দেবেন? ভ্যান দেখল সবার ঘরই নড়বড়ে অবস্থা। সে ভাবল, খাটনি হবে ঠিকই, কিন্তু প্রজাদের তো আর নিরাশ করা যায় না। সে রাজি হতেই পুরো গ্রাম খুশিতে আত্মহারা। এরপর ভ্যান যা দেখালো সেটা পুরাই নেক্সট লেভেলের ট্যালেন্ট। সে শুধু জাদুই করল না, বরং আধুনিক আর্কিটেকচার বা শহর পরিকল্পনার গ্রিড লেআউট ব্যবহার করে পুরো আবাসিক এলাকা এক নিমিষেই বানিয়ে ফেলল। চওড়া রাস্তা আর সুন্দর সাজানো গোছানো ঘর। সবাই তো অবাক। ভ্যান মনে মনে ভাবল, আপাতত সবাইকে সমান ঘর দিই, যাতে মারামারি না লাগে। পরে সময় হলে আরও জোস করে বানিয়ে দেব। কৃতজ্ঞতায় গ্রামবাসীরা তাদের সামান্য যা ফসল ছিল তাই ভ্যানকে উপহার হিসেবে দিল। ঘরবাড়ি তো হলো, এবার ভ্যান তার নিজের শখ পূরণ করতে চাইল। প্রতিদিন গোসল না করলে তার একদম চলে না। তাই সে নিজের ম্যানশনের পাশে একটা বিশাল পাবলিক বাথ হাউস বা গণস্নানাগার বানিয়ে ফেলল। এটা দেখে তিল আর ওই সবুজ চুলের জাদুকর প্লুরিয়েল তো দারুণ এক্সাইটেড। তারা ভ্যানকে বাঁকছে একসাথে গোসল করার জন্য। ভ্যান তো পুরাই শকড। সে চিৎকার করে বলল, আরে ভাই, আমি তো মনে মনে আস্ত একটা জোয়ান মরদ, ছি ছি ছি। মেয়েরা আগে গোসলে গেল। সেখানে প্লুরিয়েল তিলকে বলছে,
তোর মালিক কিন্তু অন্য নোবেলদের মতো না, বেশ দয়ালু আর জ্ঞানী। আর তিল তো সুযোগ পেয়ে তার মালিকের গুণগানে পঞ্চমুখ। এরপর ছেলেদের পালা। ভ্যান আর কামসেন ভেতরে যেতেই ভ্যান দেখল কামসেনের বডি তো পুরাই বিল্ড আপ হয়ে গেছে ডি এর কাছে ট্রেনিং নিয়ে। ঠিক তখনই কমান্ডার ডি আর তার দলবল হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল, আর ওই মাসল ব্রেন কমান্ডার বাথ হাউসের ভেতরেই তলোয়ার চালানো শুরু করে দিল। গোসল শেষে ভ্যান যখন তার নিজের নরম বিছানায় ধপাস করে গা এলিয়ে দিল, তখন তার মনে হলো, আহা, এই তো শান্তি। এতদিনে মনে হয় একটু শান্তিতে ঘুমানো যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ভ্যান দেখল নাইটেরা দস্যুদের হাত থেকে বাঁচতে গ্রামের চারপাশ দিয়ে পরিখা বা খাল খুঁড়ে ফেলেছে। ভ্যান ভাবল, খাল তো হলো, এবার ওটাকে পানি দিয়ে না ভরলে তো কোনো লাভ নেই। শুধু সুরক্ষা না, খাওয়ার পানি আর চাষবাসের জন্যও তো পানির দরকার। তাই ভ্যান ঠিক করল এখন মিশন হলো পানির ব্যবস্থা করা। সে একটা পানির উৎস খুঁজে বের করল, আর বাটলার এসপার্টা তার ম্যাজিক দিয়ে খালের রাস্তা বানিয়ে দিল। কমান্ডার ডি আর বাকি ছেলেরা কোদাল নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ল। ভ্যান পেছন পেছন তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে খালের তলা আর দেয়ালগুলো এমনভাবে সিল করে দিল যাতে এক ফোঁটা পানিও নিক না হয়। সে দেখল কমান্ডার ডি এই শক্ত মাটি খুঁড়তে গিয়ে পুরাই হিরো হয়ে গেছে। এসপার্টা হাসি মুখে বলল, 40 অর্ধ এই লোকটার এনার্জি দেখেছ? মনে হচ্ছে যেন কোনো টিনেজ পোলা। ভ্যান ভেবেছিল এই খাল শেষ করতে অন্তত 1 সপ্তাহ লাগবে, কিন্তু ভাই রে ভাই, এদের এনার্জি তো পুরাই পাগলামি। দিন শেষ হওয়ার আগেই তারা অর্ধেক রাস্তা ক্লিয়ার করে ফেলেছে। ভ্যান সবাইকে থামিয়ে দিয়ে বলল, ভাই থামো, সবার তো আর ডি এর মতো বিগ এনার্জি নেই। বাকিরা তো থরথর করে কাঁপছে খাটনির চোটে। ডি বুঝল সবাই তার মতো শক্তপোক্ত না, তাই সে বিরতি দিতে রাজি হলো। পরদিন ঘটা করে খালের উদ্বোধন হলো। এসপার্টা পাথর সরিয়ে দিতেই কলকল করে পানি আসতে শুরু করলো। গ্রামবাসীরা তো অবাক, এত পানি তারা আগে একসাথে কখনো দেখেনি। কিন্তু ভ্যান ভাবল, বৃষ্টির দিনে তো আবার বন্যা হতে পারে। তাই সে বুদ্ধি খাটিয়ে গ্রামের পেছনে একটা বিশাল কৃত্রিম লেক বানিয়ে ফেলল। এতে বন্যার ভয়ও থাকলো না, আবার খরা মরশুমে পানির রিজার্ভারও হয়ে গেল। মোড়ল তো খুশিতে কেঁদেই দিল, কারণ এখন আর মাইলের পর মাইল হেঁটে পানি আনতে হবে না। কয়েকদিন পর ভ্যান তার জাদুকরি প্রোডাকশন ম্যাজিক দিয়ে মাটি আর পাথরের মিক্সচারকে কংক্রিট বানিয়ে গ্রামের দেয়ালটাকে লোহার মতো মজবুত করে ফেলল। কিন্তু ভ্যান এতেও সন্তুষ্ট না। সে দেয়ালের ওপর বড় বড় ব্যালিস্টা বা বিশাল ধনুক সদৃশ অস্ত্র বসিয়ে দিল, যাতে দূর থেকেই শত্রুদের কপালে তিলক এঁকে দেওয়া যায়। এসপার্টা তো অবাক হয়ে বলল, মালিক, এটাকে আর গ্রাম বলা যাচ্ছে না, এটা তো এখন একটা শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে। কমান্ডার ডি আফসোস করে বলল, মার্কুইস জলপা যদি জানতেন ভ্যান এই করতে পারে, তবে তাকে কখনো বের করে দিতেন না, বরং নিজের উত্তরাধিকারী বানিয়ে ফেলতেন। কিন্তু এসপার্টা দ্বিমত পোষণ করল। সে জানে জলপা শুধু মারপিট আর ধ্বংসাত্মক জাদুকে প্রাধান্য দেয়। ভ্যানের এই সৃজনশীল জাদুকে সে কখনোই পাত্তা দিত না। কমান্ডার ডি আর এসপার্টার মধ্যে তো বিশাল তক্কাতক্কি লেগে গেল। ডি বলছে ভ্যান যে লেভেলে তলোয়ার চালায় ও যে কোনো বড় যোদ্ধাকে ধুলো চাটিয়ে দেবে, কিন্তু এসপার্টা বলছে, আরে ভাই, ও তো শুধু ডিফেন্স করতে জানে, কিন্তু অন্য রাজ্য দখল করার মতো অ্যাটাকিং পাওয়ার ওর নেই। দুজনের ঝগড়া যখন চরমে, তখন ভ্যান মাঝখানে এসে থামালো। সে বলল, আরে ভাই থামো, কার পাওয়ার কত বেশি তা দিয়ে কি হবে, আমাদের যা আছে তাই দিয়ে জান লড়িয়ে বাঁচতে হবে, এটাই আসল কথা। ডি তার ভুল বুঝতে পেরে হাসতে হাসতে বলল, একদম ঠিক, ছোট মালিক যেখানেই থাকুক সে একদিন বাপের চেয়েও বড় রাজ্য গড়ে তুলবে। কিন্তু ভ্যানের তখন রাজ্যের দুশ্চিন্তা বাদ দিয়ে পেটের চিন্তা বেশি। সে নাস্তা করতে বসে দেখল খাবারের মেনু খুব ছোট। তিল কাচুমাচু হয়ে জানালো যে মশলাপাতি আর রান্নার উপকরণের খুব অভাব। এসপার্টা তার গোফ থেকে অমলেটের টুকরো মুছতে মুছতে বলল, মালিক, গ্রাম তো সুরক্ষিত করলেন, কিন্তু ইনকাম না থাকলে তো চলবে না। মাসে একবার মাত্র বণিকরা এখানে আসে। ভ্যান যখন শুনল তার প্রিয় কেক পেস্ট্রি বানানোর মতো চিনি বা মশলাও নেই, সে তো পুরাই শকড। তিলের দিকে এমনভাবে তাকালো যেন তিল তাকে বড় কোনো ধোঁকা দিয়েছে। সে ঠিক করলো এই গ্রামে এমন এক ইন্ডাস্ট্রি বানাতে হবে যা দিয়ে টাকার পাহাড় জমে যাবে। কামসেন বুদ্ধি দিল ন্যানো কিউব বিক্রি করার, কিন্তু ভ্যান না করে দিল, কারণ ওটা শুধু সেই বানাতে পারে। মেইড তিল বলল দানক চিকারের কথা, কিন্তু ভ্যান ভাবল এটা শুধু নাইটরা পারবে, সাধারণ মানুষ তো পারবে না। সবাই যখন চিন্তায় ডুবে দিয়েছে, তখন ভ্যানের সাথে দেখা হলো অর্থর গ্রুপের সেই একটু বেশি স্বাস্থ্যবান অ্যাডভেঞ্চারারের। সে ভ্যানকে জানালো তার চাকর বাকরেরা ভ্যানের দেওয়া অস্ত্রগুলো এতটাই ভালোবাসে যে সেগুলো নষ্ট হওয়ার ভয়ে প্র্যাকটিসই করতে যায় না। ভ্যান রেগে গিয়ে বলল, আরে ভাই, তলোয়ার তো মারার জন্য, সাজিয়ে রাখার জন্য না। সেটা প্রমাণ করতে সেই প্লাস সাইজ অ্যাডভেঞ্চারার তার বিশাল এক অর্ক চামড়ার ঢাল বের করলো।
সে কামসেনকে চ্যালেঞ্জ করলো ওটার উপর হামলা করতে। কামসেন অনিচ্ছা সত্ত্বেও তার কাঠের কাতানা দিয়ে আলতো পরে একটা ট্যাপ করলো। লোকটা হাঁ হাঁ করে হাসতে হাসতে বলল, আরে ভাই একটু জোরে মার, এটা তো মশার কামড়। কিন্তু পরের মুহূর্তেই সবার চক্ষু চড়াক গজ। দেখা গেল দামি চামড়ার ওই ঢালটা মাখন কাটার মতো 2 টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। লোকটা তো বিশ্বাসই করতে পারছে না যে তার শখের ঢাল ভেঙে গেছে। তার অপর ভ্যান যখন জানালো ওটা মেটাল না বরং কাঠের তৈরি, লোকটা তো হাউমাউ করে কেঁদে দিল। ভ্যান দয়া করে তার ম্যাজিক দিয়ে ঢালটা ঠিক করে দিল। ঠিক তখনই সেখানে অর্থ এসে হাজির। সে এক গাড়ি ভর্তি বিরল আর দামি খনিজাকরিক বা ওর্স নিয়ে এসেছে। ভ্যান তো দেখে অবাক। অর্থ যখন এক গাড়ি ভর্তি দামি খনিজ পাথর নিয়ে এলো, ভ্যান তো দেখে পুরাই টাসকি খেয়ে গেল। লোহা, তামা, রূপা, এমনকি সোনাও আছে। কিন্তু সব থেকে বড় চমক ছিল মিথিল। মিথিল হলো এই দুনিয়ার সব থেকে রেয়ার আর দামি ধাতু। ভ্যান অবাক হয়ে জিজ্ঞেস করল, এত সম্পদ থাকতে মানুষ এই জায়গা নিয়ে আগে মাথা ঘামায়নি কেন? অর্থ বলল, আরে ভাই, এই জঙ্গল আর পাহাড় পার হয়ে এখানে আসার কষ্ট কেউ করতে চায়নি, তাই সব অমনিই পড়েছিল। ভ্যান সাথে সাথে লোহার আকরিক নিয়ে সেগুলোকে ন্যানো কিউবে বদলে ফেলল। ওই স্বাস্থ্যবান অ্যাডভেঞ্চারার ভ্যানকে রিকোয়েস্ট করল তার জন্য তলোয়ার বানিয়ে দিতে। ভ্যান তার জন্য সুন্দর নকশা করা একটা শর্ট সোর্ড আর একটা লং সোর্ড বানিয়ে দিল। তলোয়ারের ধার আর ফিনিশিং দেখে বাকি অ্যাডভেঞ্চারাররা তো পুরাই কুপোকাত। তারা সবাই ভ্যানকে ঘিরে ধরল। সবার এখন ভ্যানের বানানো তলোয়ার চাই। প্লুরিয়েল তো বলেই ফেলল, মালিক, এই মাল বাজারে নিলে চড়া দামে বিক্রি হবে। ঠিক তখনই বাটলার এসপার্টা সিনে এন্ট্রি নিল। সে মিথিল দেখে গম্ভীর হয়ে বলল, পাহাড়ের নিচে যদি মিথিল পাওয়া যায় তার মানে আশেপাশে কোথাও ডানজেন আছে। ডানজেন মানেই হলো প্রচুর সম্পদ আর মনস্টার। এসপার্টা জানাল, যদি মানুষ জানতে পারে এখানে ডানজেন আছে তবে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করবে। ভ্যান খুশিতে লাফানোর বদলে উল্টো চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এখন যদি ডানজেন আবিষ্কার হয় তবে পাশের দেশ বা লোভী নোবেলেরা এই গ্রাম দখল করতে চলে আসবে। এমনকি তার বাবাও হয়তো তাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের কবজায় নিয়ে নেবে। ভ্যান চায় আগে গ্রামটাকে শক্তিশালী করতে, তারপর দুনিয়াকে জানাতে। অর্থ আর তার দল ভ্যানের প্রতি এতটাই অনুগত যে তারা রাজি হলো যে আপাতত তারা ওই ডানজেনের দিকে যাবেই না। ভাই রে ভাই, একেই বলে লয়্যালটি। এরই মধ্যে ভ্যান উন্নত মানের পাথর আর মেটেরিয়াল দিয়ে গ্রামের দেয়াল আর ঘরবাড়ি আরও মজবুত করে ফেলল। তিল বেচারি ভ্যানের খাটনি দেখে খুব দুশ্চিন্তা করছিল। ঠিক তখনই এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। এক গ্রামবাসী চিৎকার করে দৌড়ে এলো, সর্বনাশ হয়েছে। এক ঝাঁক আর্মার্ড লিজার্ড দানব গ্রামের দিকে ধেয়ে আসছে। আর্মার্ড লিজার্ড মানেই হলো এমন এক মনস্টার যাদের গায়ের চামড়া বর্মের মতো শক্ত। ভ্যান দেরি না করে গেট বন্ধ করার অর্ডার দিল। গ্রামবাসীরা তো ভয়ে থরথর করে কাঁপছে। ভ্যান তখন এক ফাটাফাটি স্পিচ দিল, ভয় পেও না, আমরা যদি একসাথে দাঁড়াই কোনো দানব আমাদের হারাতে পারবে না। ভ্যানের কথা শুনে গ্রামবাসীদের রক্ত গরম হয়ে গেল। তারা শপথ নিল যে শেষ রক্তবিন্দু দিয়ে গ্রাম রক্ষা করবে। ভ্যান সবাইকে দেয়ালের ওপর উঠে বড় বড় ওই ধুনক বা ব্যালিস্টাগুলোর পজিশন নিতে বলল। কামসেন জানাল যে অর্থ আর তার দল শিকারে বাইরে আছে, তাই এখন সব ভ্যানকেই সামলাতে হবে। তিল যখন ভ্যানের হাত চেপে ধরল, ভ্যান বুঝতে পারল সে অনেক ভয় পেয়েছে। কিন্তু সে তো আর সাধারণ বাচ্চা না। সে কমান্ডার ডিকে বলল দেওয়ালের ওপর পজিশন নিতে, আর নিচ থেকে সে নিজে রণকৌশল সাজাতে শুরু করল। ডি ওপরে গিয়ে যা দেখল তাতে তার আত্মা শুকিয়ে জল। সে চিৎকার করে ভ্যানকে বলল, মালিক, সামনে 40টা আর্মার্ড লিজার্ড ধেয়ে আসছে। এক একটা লিজার্ড উচ্চতায় 3টে হাতির সমান। ডি তো পুরাই প্যানিক মোডে, কারণ এক একটা আর্মার্ড লিজার্ড মারতে যেখানে একদল দুর্ধর্ষ নাইটের ঘাম ছুটে যায়, সেখানে এখানে আছে মাত্র গুটি কয়েক সৈন্য আর সাধারণ গ্রামবাসী। ভ্যান একদম শান্ত গলায় অর্ডার দিল, সবাই জায়ান্ট ক্রসবো বা ব্যালিস্টাতে লোহার তীর লোড করো। ডি ভাবল সাধারণ তীরের তো ওগুলোর চামড়ায় আঁচড় কাটারও ক্ষমতা নেই। তাও সে ভ্যানের উপর ভরসা রেখে অর্ডার দিল, ফায়ার। দারুণ টুইস্ট! তীরগুলো ছোড়া মাত্র দানবগুলোর গায়ে এমনভাবে গেঁথে গেল যে দানবগুলো ছিটকে পড়ল। প্রথম রাউন্ডেই 10টা লিজার্ড খতম। ডি তো অবাক। তার চেয়েও অবাক হওয়ার বিষয় হলো গ্রামের মানুষগুলো যে লেভেলের নিখুঁত নিশানায় তীর ছুটছে তা দেখে মনে হচ্ছে তারা যেন প্রফেশনাল গেমার। কিন্তু বিপদ এখনও কাটেনি। ডি ভ্যানকে জানালো যে লোহার তীর আর মাত্র একটা করে বাকি আছে। ভ্যান দমে যাওয়ার পাত্র নয়। তার মনে পড়ল কামসেনের সেই কাঠের তলোয়ারের কথা, যা দিয়ে সে দামি মেটাল শিল্ড কেটে ফেলেছিল। সে সাথে সাথে বুদ্ধি দিল,
কাঠের তীর ব্যবহার করো। নাইটরা তো হেসেই খুন। তারা বলল, মালিক কি পাগল হয়ে গেলেন? কাঠ দিয়ে কি স্টিলের মতো শক্ত চামড়া ফুটো করা সম্ভব? ডি ধমক দিয়ে বলল, চুপ কর। ভ্যান এখন পর্যন্ত যা বলেছে সব ফলেছে। ও যা বলছে তাই কর। সবাই যখন কাঁপা কাঁপা হাতে কাঠের তীর ছুড়ল, তখন দেখা গেল মিরাকেল। ওই কাঠের তীরগুলোই লিজার্ডদের বুক ছিঁড়ে আরপার হয়ে গেল। কি হবে এখন? লিজার্ডরা একে একে মাটিতে লুটিয়ে পড়ল, আর ডি চিৎকার করে জয়ধ্বনি দিল, আজ রাতে আমরা সবাই লিজার্ড মিট দিয়ে ভোজ করব। পুরো গ্রামবাসী খুশিতে ফেটে পড়ল। তিল তো ভ্যানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এদিকে দেওয়ালের উপর নাইটরা ভাবছে, একটা মানুষও আহত হয়নি, অথচ 40টা দানব শেষ। এটা তো স্রেফ পাগলামি। যুদ্ধ শেষে অর্থরের দল ফিরে এলো। তারা দেরি করে ফিরলেও দমে যায়নি। তারা গ্রামবাসীদের শেখাতে শুরু করলো কিভাবে এই লিজার্ডগুলোর মূল্যবান চোখ, দাঁত, চামড়া আর ম্যাজিক কোরগুলো সংগ্রহ করতে হয়, কারণ এগুলো বিক্রি করে এখন ভ্যানের গ্রাম হবে কোটিপতি। লিজার্ডের মাংস প্রসেস করা এমনিতেই বিশাল ঝামেলার কাজ, কিন্তু ভ্যানের জাদুকরি চাকুর দয়ায় কাজটা হয়ে গেল একদম পানির মতো সহজ। ভ্যান পাহাড় সমান মাংস দেখে ঘোষণা দিল, আজ রাতে হবে গ্র্যান্ড পার্টি। রাতে ধুমধাম করে উৎসব শুরু হলো। সবাই পেট পুড়ে লিজার্ডের মাংস খেলো। অর্থর দল তাদের নতুন তলোয়ারের গল্প করতে করতে হিরো সাজছিল। সেটা শুনে কমান্ডার ডিড তো পুরাই জ্বলে উঠল। সে হিংসে কাতর হয়ে ভ্যানকে বলল, মালিক ওদের আগে তলোয়ার দিলেন, আমার জন্য একখানা বানান, যত টাকা লাগে আমি দেব, একদম ব্ল্যাঙ্ক চেক। নাইটেরাও লাইন ধরল। ভ্যান কাঁচুমাচু হয়ে বলল, ভাই টাকা লাগবে না, আগে গ্রামের ঝামেলা মিটিয়ে নিই, তারপর সবার জন্য অস্থির সব গিয়ার বানিয়ে দেব। এরপর এলো আসল হিসেব কিতাব। অর্থ জানালো, একটা আর্মার্ড লিজার্ড এমনিতে 20 গোল্ড কয়েনে বিক্রি হয়, তাই যেহেতু মাংস নষ্ট হওয়ার ভয় আছে, তাই অন্তত 8 গোল্ড পাওয়া যাবে। ভ্যান যখন হিসেব করলো তার কাছে কয়েকশো গোল্ড কয়েন আসবে, সে তো খুশিতে আত্মহারা। কিন্তু তখনই বাটলার এসপার্টা এসে সব আনন্দ মাটি করে দিল। সে জানালো, মালিক ইনকাম 100 গোল্ড পার হলেই অর্ধেকটা আপনার বাবাকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে। ভ্যান তো শুনে পুরাই টাসকি খেলো। তার মনে হলো কে যেন তার লাইফ সেভিংস নিয়ে ক্রিপ্টো স্ক্যাম করে পালিয়েছে। সে ফিস করে জিজ্ঞেস করলো, ভাই ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই? এসপার্টা জানালো, এত মাল বিক্রি করে পালানোর কোনো উপায় নেই। ভ্যান আরও ভয় পেল যে তার বাবা যদি জানতে পারে এই গ্রাম এখন সোনার খনি, তবে তাকে লাথি দিয়ে অন্য কোনো অজপাড়া গায়ে পাঠিয়ে দেবে। ঠিক তখনই এসপার্টা এক দারুণ আইডিয়া দিল। সে বলল, আমরা আমাদের বড় ভাই মির্সিয়াকে সব রিপোর্ট করি। ভ্যান বুঝল, দানব মারার সব ক্রেডিট যদি মির্সিয়াকে দিয়ে দেওয়া হয়, তবে বাবা ভাববে মির্সিয়াই সব করেছে, আর ভ্যান এখনও সেই অকেজো লর্ডই আছে। এভাবে তারা আরও কিছুদিন শান্তিতে এই গ্রামে থাকতে পারবে। পরদিন 2 বণিক গ্রামের সামনে এসে তো পুরাই বেকুব। এ তো বিশাল কেল্লার মতো দেয়াল দেখে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো যে গুগল ম্যাপে ভুল রাস্তা দেখালো কিনা। ঠিক তখনই ভ্যান দেয়ালের ওপর থেকে পপ আপ করে বলল, স্বাগতম আমার গ্রামে। বণিক ভাইদয় বেল আর র্যাঙ্গো তো ভ্যানকে চিনে একদম মার্কভিসের জিনিয়াস ছেলে এই জঙ্গলে কি করে? তারা যখন গোডাউনের লিজার্ডের বডিগুলো দেখলো, তাদের চোয়াল একদম মাটি পর্যন্ত ঝুলে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে একটা ছোট গ্রাম 40টা আর্মার্ড লিজার্ড মেরেছে। ভ্যান তাদের সব কিনে নেওয়ার অফার দিল। বণিকরা রাজি ঠিকই হলো, কিন্তু সব নিয়ে যেতে তাদের অন্তত 1 মাস সময় লাগবে। ভ্যান তাদের কিছু মাংস ফ্রিতে দিয়ে দিল, কারণ তার কাছে ফ্রিজ বানানোর টেকনোলজি এখনও নেই। এরপর সে যখন তার বানানো তলোয়ারগুলো দেখালো, বণিকরা তো পুরাই কুপোকাত। কোনো দরাদরি না করেই তারা ভ্যানের দাম মেনে নিল। ভ্যান যখন ওই বণিক ভাইদের তলোয়ার প্রমোট করতে বলল, তারা একটু ইতস্তত করছিল। ভ্যান ধরে ফেলল যে এই নুবগুলো আসলে তলোয়ারের ব্যবসা একচেটিয়া করার ধান্দায় আছে। ভ্যান তাদের বুঝিয়ে বলল, ভাই শোনো, তোমরা লুকানোর চেষ্টা করলেও কাজ হবে না, কারণ মানুষ তোমাদের রুটি পথ ধরে ঠিকই এই গ্রামে চলে আসবে। বণিকরা তো ভয় পেয়ে গেল। তখন ভ্যান তাদের এক বাম্পার অফার দিল, আরে ভাই গ্রামেই তোমাদের একটা দোকান খুলে ফেলো না। বণিকরা তো খুশিতে বাগ। ভ্যান তাদের স্বপ্নকেও হার বানিয়ে চোখের পলকে একটা আলিশান দোকান বানিয়ে দিল। এরই মধ্যে ভ্যানের কাছে এমন 2 অতিথি এলো যাদের সে কল্পনাও করেনি। একজন হলো তার সমবয়সী এক কিউট নোবেল মেয়ে, আর অন্যজন হলো এক দুর্ধর্ষ নাইট মামি বডিগার্ড। ওই নাইট মহিলা শুরু থেকেই ভ্যানকে বিচার করা শুরু করলো, সে কি আসলেই জিনিয়াস নাকি স্রেফ ভণ্ড। এদিকে এসপার্টা ভ্যানকে হোমওয়ার্ক দিয়েছে 10,000 মানুষের জন্য একটা শহর প্ল্যান করতে, কারণ এই গ্রাম যেভাবে এগোচ্ছে এটা খুব শিগগিরই সিটি হয়ে যাবে।
এসপার্টা ভাবল ভ্যান হয়তো সাধারণ চারকোনা কেল্লা বানাবে, কিন্তু আমাদের ভ্যান তো এক্সট্রা। সে বুদ্ধি দিল স্টার শেপড ফর্ট্রেস বা তারা আকৃতির কেল্লা বানানোর। এতে শত্রুরা যখন অ্যাটাক করবে তারা চারপাশ থেকে ডিফেন্স পয়েন্টগুলোর চিপায় পড়ে নাজেহাল হবে। এসপার্টা তো আইডিয়া শুনে পুরাই ফিদা। ঠিক তখনই রেডহেড নাইট রুমে ঢুকে জানাল যে পাশের ফার্ডিনেন্ড কাউন্টি থেকে দূত এসেছে। ভেতরে এলো সেই মেয়েটি আর ওই নাইট মহিলা। মহিলা নিজের পরিচয় দিল মীরা, যে নাইট থেকে এখন ভাইকাউন্টেস হয়েছে, আর মেয়েটা হলো কাউন্ট ফার্ডিন্যান্ডের ছোট মেয়ে আর্ট। মীরা এসেই ভ্যানকে চ্যালেঞ্জ করলো, বলল বলো দেখি আমরা কেন এসেছি। ভ্যান ঠান্ডা মাথায় বলল, আপনারা আমাকে পরখ করতে এসেছেন, আমি যদি হুমকি হই তবে আমাকে দমানোর চেষ্টা করবেন। মীরা হেসে দিয়ে বলল, একদম ঠিক। কাউন্ট ফার্ডিন্যান্ড মনে করেন আপনার বাবা আপনাকে এখানে পাঠিয়েছে তার এলাকা দখল করার মিলিটারি বেস বানাতে, কারণ এই অল্প সময়ে এই গ্রাম যেভাবে পাল্টেছে তাতে অন্তত ৫,০০০ সৈন্য কাজ করেছে। ভ্যান তো হাসতে হাসতে শেষ। সে বলল, ম্যাডাম, আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে শুধু একটা ব্যাগ আর কামসেনকে দিয়ে বের করে দিয়েছিল, কেউ বিদায় পর্যন্ত জানাতে আসেনি। মীরা তখন এসপার্টা আর ডিকে দেখিয়ে বলল, তাহলে এই বাটলার আর নাইট কমান্ডার কোত্থেকে এলো? ডি বুক ফুলিয়ে বলল, আমি আমার নিজের ইচ্ছায় আসছি ছোট মালিককে ট্রেনিং দিতে। এসপার্টা বলল, আমি রিটায়ারমেন্ট এনজয় করতে আসছি। আর তিল বলল, আমি মালিকের সাথে থাকবো কারণ সে দয়ালু। মীরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এত বড় বড় মানুষ আর এত উন্নয়ন কোনো জাদুকরী সাহায্য ছাড়া সম্ভব। তখন ভ্যান ঠিক করল, অনেক হলো, এবার অতিথিদের একটা লাইভ ডেমো বা ট্রেলার দেখানো দরকার। ভ্যান ভাবল কথার চেয়ে কাজ দেখানোই ভালো। সে সবাইকে গ্রামের বাইরে নিয়ে গেল। প্রথমে এসপার্টা তার ম্যাজিক দিয়ে এক বিশাল মাটির দেয়াল করল। মীরা সেটা দেখে বলল, ভালোই তো, কিন্তু জাদুর জোর কমলেই তো এটা ধুলোয় মিশে যাবে। ঠিক তখনই ভ্যান তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে ওই কাদামাটির দেয়ালকে মুহূর্তের মধ্যে কংক্রিটের মতো শক্ত পাথরে বদলে দিল। মীরা আর আর্ট তো পুরাই ব্যাম্বুজল্ড। ভ্যান যখন জানালো তার ম্যাজিক হলো প্রোডাকশন ম্যাজিক আর এই ফালতু পাওয়ারের কারণেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আর্টের চেহারায় কষ্টের ছাপ দেখা গেল। মনে হলো সেও নিজের লাইফে এমন কিছুর শিকার। মীরা তখন তার আসল মতলব ফাঁস করল। সে কাউন্ট ফার্দিনান্দের পক্ষ থেকে আর্টের সাথে ভ্যানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মানে কাউন্ট সাহেব ভয় পেয়েছেন যে ভ্যান তার এলাকা দখল করে নেবে, তাই মেয়েকে দিয়ে ভ্যানকে শান্ত রাখতে চান। ভ্যান তো অবাক। সে বলল, আরে ভাই, আমি তো এখানে শান্তিতে থাকতে আসছি, মারপিট করার ইচ্ছা নাই, বিয়ের কি দরকার? কিন্তু মীরা নাছোড়বান্ধা। সে বলল, প্রথমে ভেবেছিলাম এই অজপাড়া গায়ে আমার আর্টকে দেব না, কিন্তু তোমার ট্যালেন্ট, বুদ্ধি আর এই জাদুকরি কেল্লা দেখে আমি ফিদা। এমনকি আইন থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে করে ফেলতাম। ভ্যান তো মনে মনে খুশি। বাপরে, মাম্মি ওয়াইফু পাওয়া চান্স ছিল নাকি? কিন্তু আপাতত আর্টকেই অপশন হিসাবে রাখা হলো। ভ্যান যখন জানালো তার কাছে গেস্ট রুম নেই, মীরা বলল তারা আজ রাতেই থাকবে। ভ্যান তখন ভাবল, রুম নাই তো কি হয়েছে, আমি তো লিভিং ফ্যাক্টরি। সে সাথে সাথে তাদের থাকার জন্য একটা আস্ত হোটেল বা পান্থশালা বানিয়ে ফেলল। রাতে ডিনারের সময় ভ্যান আর্টের সাথে একটু খাতির করার চেষ্টা করল। আর্ট জানালো সে ফুল আর পুতুল খুব পছন্দ করে। ভ্যান তার পুতুল দেখার আগ্রহ দেখাতেই আর্ট মহা খুশি। সে তার গাড়িতে রাখা পুতুলগুলো দেখাতে রাজি হলো। মীরা যখন দুই পিচ্চিকে একা রেখে রুমে গেল, আর্ট ভ্যানকে নাইস গাই বলে লজ্জা পেয়ে দৌড়ে পালালো। ভ্যান পরে এসপার্টার কাছে জানতে পারল আর্টকেও আসলে তার ফ্যামিলি অবহেলা করে, কারণ সেও হয়তো এলিমেন্টাল মেজ না। ভ্যান ভাবল, আহারে, আমার মতোই দশা বেচারি। বিয়ে না হলেও ও চাইলে এই গ্রামেই থাকতে পারে। পরদিন সকালে তিল আর কামসেন হুড়মুড় করে ভ্যানকে ঘুম থেকে জাগালো। ভ্যান তো বিরক্ত। তিল বলল, মালিক, স্বপ্নের চেয়ে বাস্তবে বড় কাণ্ড ঘটে গেছে, জলদি লেক ভ্যানে চলেন। ভ্যান তো অবাক। তার বানানো লেকের নাম গ্রামবাসীরা তার নামে রেখে দিয়েছে। সে মনে মনে ভাবল, আরে ভাই, এত সম্মান দিলে তো টিকতে পারবো না। ভ্যান লেকের পাড়ে পৌঁছে যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। পুরো গ্রাম সেখানে ভিড় করে আছে, আর মাঝখানে এক সুন্দরী মারমেড বা মৎস্যকন্যা। এসপার্তা জ্ঞান দিল যে এসব মারমেডরা সাধারণত গভীর জঙ্গলের দূষণমুক্ত নদীতে থাকে, মানুষের সামনে সচরাচর আসেই না। কিন্তু ভ্যানের বানানো এই লেকে তারা কোত্থেকে এলো সেটা এক রহস্য। ভ্যান মারমেডটার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না। ভ্যান ভাবল, হয় সে কানে কালা, না হয় আমার ভাষা বোঝে না। তখন সে তার মোক্ষম অস্ত্র বের করল, খাবার।
তিল আর কামসেনকে বলল ঝলসানো মাংস নিয়ে আসতে, কারণ ভাই ল্যাঙ্গুয়েজ যাই হোক, খাবারের ভাষা সবাই বোঝে। মাংসের গন্ধে মারমেডটা কাছে এলো আর জিজ্ঞেস করলো সে কি এটা খেতে পারে। ভ্যান হ্যাঁ বলতেই সে কামড় দিল আর সাথে সাথে বুঝে ফেলল এটা সেই দুর্ধর্ষ আর্মার্ড লিজার্ডের মাংস। মারমেডটা অবাক হয়ে জিজ্ঞেস করলো কে হারিয়েছে ওই রাক্ষসে দানবদের। ভ্যান একটু বিনয় দেখানোর আগেই পুরো গ্রামবাসী চিৎকার করে বলল আমাদের ছোট মালিক ভ্যান একাই ওদের ধুলো চাটিয়ে দিয়েছে। এটা শুনে মারমেডটা ডুব দিয়ে ভ্যানিশ হয়ে গেল। এসপার্তা বলল মালিক এরা খুব লাজুক হয় আর মনে হয় আসবে না। কিন্তু ভাই রে ভাই, পরদিন সকালে ভ্যানের দরজায় হাজির পুরো মারমেড ক্ল্যান। ভ্যান তো অবাক। মারমেডদের রাজা স্বয়ং এগিয়ে এসে ভ্যানকে ধন্যবাদ দিল তার মেয়েকে আপ্যায়ন করার জন্য। রাজা আবার কনফার্ম করলো যে ভ্যানই কি লিজার্ডদের হারিয়েছে। ভ্যান যেই না হ্যাঁ বলল অমনি রাজা ঘোষণা দিল তুমি একজন হিরো, আমার মেয়ে লট্টার সাথে তোমার বিয়ে ঠিক করলাম। ভ্যান তো আকাশ থেকে পড়ল। সে বলল আরে ভাই ও তো বাচ্চা। রাজা তখন আশ্বাস দিল আরে চিন্তা করো না, বড় হলে ও সব থেকে হট আর মাম্মি লেভেলের সুন্দরী হবে। কিন্তু ভ্যান এখনকার কথা ভেবে পিছিয়ে এলো। সে রাজাকে জিজ্ঞেস করলো সে কেন হুট করে বিয়ের প্রস্তাব দিচ্ছে। রাজা তখন আসল দুঃখের কথা বলল ওই আর্মার্ড লিজার্ডরা মারমেডদের এলাকায় ঢুকে অনেককে মেরে ফেলছে, তাই তারা একজন হিরো খুঁজছিল যে তাদের প্রোটেকশন দেবে। ভ্যান বুঝল বিষয়টা। সে উদার মনে বলল বিয়ের কোনো দরকার নেই রাজামশাই, আমি এমনিতেই আপনাদের প্রোটেকশন দেব। লটটা বড় হয়ে যাকে খুশি তাকেই বিয়ে করবে। রাজা খুশি হয়ে ভ্যানের লেকে থাকার অনুমতি চাইল। ভ্যান সাথে সাথে তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে লেকের মাঝখানে ভাসমান চমৎকার সব ভর বানিয়ে দিল। মারমেডরা মুহূর্তেই সেখানে নিজেদের নতুন বাড়ি খুঁজে পেল। পয়ঃনিষ্কাশন বা সিওয়েজ সিস্টেম নিয়ে ভ্যান যখন চিন্তিত, তখন মারমেড রাজা নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তারা পানির জাদুতে ওস্তাদ, তাই ভ্যানের কাজ পানির মতোই সহজ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই সিনে এন্ট্রি নিল আর্ট আর ওই দুর্ধর্ষ নাইট মামি মীরা। মারমেড রাজাকে দেখে তারা যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি শক খেল যখন রাজা ভ্যানকে জামাই বলে সম্বোধন করল। মীরা তো রেগে আগুন। সে ভাবল লাইন তো ছিল আর্টের, এর মধ্যে মাছকন্যা এলো কোত্থেকে। ওদিকে পিচ্চি লটটা বুক ফুলিয়ে ঘোষণা দিল ভ্যান নাকি তার স্বামী। আর্ট তো অভিমানে মুখ কালো করে ফেলল। ভ্যান পরদিন আর্টকে একটু নৌকা ভ্রমণে নিয়ে গেল ভুল বোঝাবুঝি দূর করতে। আর্ট তার ট্যালেন্টের প্রশংসা করছিল, কিন্তু সেখানেও শান্তি নেই। লট্টা আর এক ঝাঁক মারমেড বাচ্চা এসে হাজির। তারা ভ্যানকে ডাকছে মিট লর্ড বলে। বাচ্চারা দুষ্টুমি করে নৌকা এমন জোরে ঝাঁকুনি দিল যে আর্ট ধপাস করে ভ্যানের গায়ের ওপর পড়ল। কি হবে এখন? লট্টা তো হিংসে জ্বলে পুড়ে ছাড়খার। ভ্যান যতই বোঝানোর চেষ্টা করুক যে সে বিয়েতে রাজি হয়নি, কেউ তার কথা শুনছেই না। উল্টো মারমেড বাচ্চারা তাদের রাজকুমারীকে কষ্ট দেওয়ার অপরাধে ভ্যানকে পচাতে শুরু করল। এরপর আসলেন স্বয়ং মারমেড রাজা। তিনি গম্ভীর মুখে বললেন, শুনেছি আমার জামাই পরকিয়া করছে। ভ্যান তো ভয়ে কাঁপছে, কিন্তু রাজামশাই লজিক শোনার পাত্রই না। তিনি এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মারমেড বনাম মানুষ, 3টে খেলা হবে। যদি মারমেডরা জেতে তবে ভ্যানকে লটটাকে বিয়ে করতেই হবে। ভ্যান না বলতে যাচ্ছিল, কিন্তু তার মহাজ্ঞানী সাঙ্গপাঙ্গরা কমান্ডার ডি আর এসপার্টা তার হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে নিল। তারা ভাবল ভ্যানকে হারানো তো অসম্ভব। ভ্যান তো মাথায় হাত। সে ভাবছে হারলে তো এই বয়সেই জামাই হয়ে যেতে হবে। ফেয়ার প্লে করার জন্য ভ্যান প্রথম গেম হিসেবে বেছে নিল ওয়াটার পোলো। যদিও পানিতে মারমেডদের হারানো মানে বাঘের ঘরে গিয়ে লড়াই করা, তাও ভ্যান ভাবল একটু স্পোর্টিং হওয়া যাক। ওয়াটার পোলো খেলার জন্য ভ্যান পানির মাঝখানে একটা পুল বানিয়ে ফেলল। রুলস শুনে সবাই তো হা। তিল তো গদগদ হয়ে বলল, মালিক আপনি এত কিছু জানেন কি করে? আমাদের বুড়ো বাটলারও তো এগুলো জানে না। এদিকে নাইট মামি মীরা যখন ভ্যানের বানানো সুইমস্যুট পরে নামল, তখন ভ্যান তাকে জিজ্ঞাসা করল সে খেলবে কিনা। মীরা গর্জে উঠে বলল, অবশ্যই খেলব। তোমাকে ওই মাছকন্যার হাত থেকে বাঁচিয়ে আর্টের সাথে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। খেলা শুরু হতেই মারমেড রাজা আর লট্টা মিলে মানুষের দলকে ধুয়ে দিল। ভাই রে ভাই, পানিতে মারমেডদের সাথে পাল্লা দেওয়া কি চারটিখানি কথা। হাফ টাইম পর্যন্ত মানুষের দল অনেক পিছিয়ে। তিল যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, মীরা তখন একটা চাঙ্গা স্পিচ দিল। এরপর তিল আর মীরা জান লড়িয়ে খেলে পয়েন্ট সমান সমান করে ফেলল। কিন্তু একদম শেষ মুহূর্তে মারমেড রাজার এক দুর্ধর্ষ স্পাইকে মীরা আর তিল হেরে গেল। কি হবে এখন? প্রথম গেমে তো ভ্যান হেরে ভূত।
এরপর মারমেড রাজা দ্বিতীয় গেম হিসেবে সুইমিং রিলে রেসের প্রস্তাব দিল। ভ্যান ভাবল, এবার তো শিওর হারব, পানির নিচে ওদের সাথে রেস। কিন্তু আমাদের মাসেলম্যান কমান্ডার ডি আর কামসেন বুক ফুলিয়ে নামল। লট্টা আর কামসেনের রেসে লট্টা হেসে হেসে কামসেনকে হারিয়ে অনেক এগিয়ে গেল। কিন্তু যখনই ডি এর পালা এলো, সিন পাল্টে গেল। ডি এমন স্টাইলে বাটারফ্লাই স্ট্রোক দেওয়া শুরু করলো যে সে আস্ত একখানা মোটর বোটের স্পিডকেও হার মানালো। মুহূর্তের মধ্যে সে মারমেডকে ওভারটেক করে ফিনিশিং লাইন পার করল। বিজয় হলো মানুষের। মারমেড রাজা তো অবাক, মানুষ আবার এত জোরে সাঁতরাতে পারে নাকি? এদিকে ডি খুশিতে পানি থেকে উঠে আসছে, কিন্তু বেচারা জানেই না যে তার গতির চোটে তার সুইমস্যুট ছিঁড়ে একাকার, পুরোই রোস্ট মোমেন্ট। এখন স্কোর 1-1। ফাইনাল ডিসিশন হবে তৃতীয় গেমে। ভ্যান এবার তার বুদ্ধি খাটালো। সে তার প্রোডাকশন ম্যাজিক দিয়ে একটা বরফ কুচানোর মেশিন, আইস শেভিং মেশিন বানিয়ে ফেলল। ক্লুরিয়াল আইস দিল আর ভ্যান তাতে সিরাপ মিশিয়ে বানিয়ে ফেলল মজাদার বরফগুলা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, এটা দিয়ে কি হবে? ভ্যান ঘোষণা করল, ফাইনাল খেলা হবে বরফ গোলা খাওয়ার প্রতিযোগিতা, আর এতে আমি নিজে অংশ নেব। ফাইনাল লড়াই শুরু। ভ্যানের পার্টনার হিসেবে হাত তুলল স্বয়ং রাজকুমারী আর্ট। সবার সামনে এখন বিশাল এক বাটি বরফ গোলা। এসপার্টা সিগন্যাল দিতেই শুরু হলো দলা দলা বরফ গেলা। কিন্তু ভাইরে, এই বরফ খাওয়ার আসল শত্রু তো পেট না, আসল শত্রু হলো ব্রেন ফ্রিজ। বরফ খাওয়ার চোটে সবার মাথা একদম জ্যাম হয়ে গেছে। মারমেড রাজা কিন্তু নাছোড়বান্দা, সে তার মেয়েকে ভ্যানের ঘাড়েই চাপাবে। সে কপালে হাত দিয়ে ঘষতে ঘষতে গোগ্রাসে বরফ গিলছে। ভ্যান ভাবল, এবার বোধহয় হেরেই গেলাম। কিন্তু ঠিক তখনই আর্ট তার সবটুকু জোর দিয়ে খাওয়া শুরু করলো। আর্টকে লড়তে দেখে ভ্যানও চাঙ্গা হয়ে গেল। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে ভ্যান আর আর্ট তাদের বাটি সাবার করে দিল। উইনার হলো মানুষ। ভ্যান হাঁফ ছেড়ে বাঁচল। যাক বাবা, এই যাত্রায় বিয়েটা আটকানো গেল। কিন্তু মারমেড রাজা যাওয়ার সময়ও বলে গেল, তুমি আমার যোগ্য জামাই, কোনো একদিন তো তোমাকে পেতেই হবে। ভ্যান শুধু ভাবল, ভাই তাইলে এত বরফ খেয়ে পেট নষ্ট করলাম কেন? এরপরই আমরা জানতে পারি আর্টের জীবনের এক করুণ গল্প। ছোটবেলা থেকেই সেই ছিল একদম একা। বাবা কাজে ব্যস্ত আর মা ছিল একদম স্বার্থপর, যে আর্টকে আয়ার কাছে ফেলে ইউরোপ ঘুরতে চলে গিয়েছিল। আর্টের একমাত্র সম্বল ছিল তার ম্যারিওনেট ম্যাজিক বা পুতুল নাচের জাদু। সে ভেবেছিল এই জাদু দিয়ে সে মায়ের মন জয় করবে, কিন্তু উল্টো মা তাকে চড় মেরে বলেছিল এই জাদু নাকি অমঙ্গল আর শয়তানি। 10 বছর বয়সেই বাবা তাকে এই অপারা গায়ে পাঠিয়ে দিয়েছিল বিয়ে করার জন্য। কিন্তু এখানে এসে সে দেখল ভ্যানকে। ভ্যানের ম্যাজিককেও সবাই ফালতু বলেছিল, অথচ সেই ম্যাজিক দিয়েই ভ্যান আজ সবার প্রিয় হিরো। আর্ট ঠিক করল সেও তার পুতুল নাচের জাদু দিয়ে একদিন সবার ভালোবাসা জিতবে। পরদিন সকালে ভ্যান আবার কাজে নেমে পড়ল। গ্রামবাসীদের সে হুল্লোড় করে বলল, সবাই কাজে লেগে যাও, কাজ শেষ হলে রাতে হবে বারবিকিউ পার্টি। আর্ট পাশে এসে ভ্যানকে বলল, আমি কি তোমার কাজ দেখা শিখতে পারি? আমি ঠিক তোমার মতো হতে চাই। ওদিকে জঙ্গলের ভেতরে কিন্তু হুলুস্থুল কাণ্ড। অর্থ আর তার অ্যাডভেঞ্চারার টিম কোনো এক ভয়ঙ্কর বিপদে পড়ে যান হাতে নিয়ে দৌড়াচ্ছে। কি হবে এখন সেটা একটু পরে দেখছি। 2 সপ্তাহ পার, সবার হেল্প নিয়ে ভ্যান তার স্বপ্নের সেই বিশাল দেয়াল বা র্যাম্পার্ট বানিয়ে ফেলেছে। প্যানামেরাকে দেখে সে ভাবছে, ভাই এটা কিভাবে সম্ভব? এত কম সময়ে এই রকম দানবীয় দেয়াল কেউ বানাতে পারে? এখানে একটা মজার ব্যাপার খেয়াল করেন, ভ্যান প্যানামেরার দিকে একটু বেশিক্ষণ তাকিয়েছিল। কেন জানেন? কারণ প্যানামেরার বডি আর্মার বা র্যাম্পার্টগুলো একটু বেশি উঁচু নিচু ছিল, বুঝতেই পারছেন। কিন্তু আমাদের ভ্যান তো আর বলদ না যে এটা মুখে বলে মাইর খাবে। সে জাস্ট ভাবলো আর চুপ করে থাকলো। সে প্যানামেরাকে উল্টো স্বপ্ন দেখালো যে এখানে একদিন বড় শহর হবে, ব্যবসায়ী আর অ্যাডভেঞ্চারাররা গিজগিজ করবে। প্যানামেরা তো মনে মনে হিংসে জ্বলছে, কারণ নিজের একটুকরো জমি পাওয়া তো তার আজীবনের স্বপ্ন ছিল। এরপর প্যানামেরা দেয়ালের উপরে অদ্ভুত কিছু জিনিস দেখে জিজ্ঞেস করল, এগুলা কি? ভ্যান খুব ভাব নিয়ে বলল, এগুলা হলো ব্যালেস্টা, মানে বিশাল সাইজের ধনুক। কিন্তু এটা কোনো সাধারণ ধনুক না, এটা থেকে একবারে 2টা করে তীর ছড়া যায়। পরীক্ষা করার জন্য যখন ক্যামসেন একটা ফায়ার করলো, ভাই এটা তো পাগলামি, ওটা তীরের বদলে যেন আস্ত একটা মিসাইল ছিল। অনেক দূরে গিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। প্যানামেরা তো পুরাই শকড। সে যখন শুনল যে ভ্যান এরকম 100টার বেশি অস্ত্র বানিয়ে রেখেছে, তখন তার হুশ উড়াল দেওয়ার দশা। সে তখনই ওটা কিনতে চাইল, কিন্তু ভ্যান তো খাঁটি বিজনেসম্যান। সে বলল, এগুলা বিক্রির জন্য না। শেষে যখন প্যানামেরা বলল সে পরে ভ্যানকে একটা বড় ফেভার বা উপকার করবে, তখন ভ্যান রাজি হলো। দারুণ টুইস্ট না?
ভ্যান কিন্তু আগেভাগেই রাজকুমারীকে পকেটে ভরে রাখল। এরপর আসলো সবচেয়ে বড় চমক। ক্যামসেন তার তলোয়ারটা বের করে প্যানামেরাকে দেখালো। প্যানামেরা প্রথমে পাত্তাই দেয়নি। সে ভাবল তার নিজের তলোয়ার অনেক শক্ত। সে চ্যালেঞ্জ দিয়ে বলল, আমার এই তলোয়ার অনেক যুদ্ধ দেখেছে, দেখি তোমারটা দিয়ে এটাতে একটা টোকা দিয়ে দেখাও তো। ক্যামসেন জাস্ট হালকা একটা ঘষা দিল প্যানামেরার তলোয়ারে, আর ওমা, কোনো শব্দ ছাড়াই প্যানামেরার তলোয়ারের ওপরের অংশটা খসে মাটিতে পড়ে গেল, যেন মাখন দিয়ে তলোয়ার কাটলো। প্যানামেরা তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে ভাবল এটা হয়তো কোনো দুর্লভ ম্যাজিক্যাল মেটাল। কিন্তু ভ্যান যখন বলল, আরে না, এটা তো সাধারণ লোহা, তখন প্যানামেরার হার্ট অ্যাটাক হওয়ার বাকি ছিল। ভ্যান আরও জানালো যে এই লোহা দিয়ে বানালো তীরগুলো এক শটে 2-3টে আর্মার্ড লিজার্ডকে এফোর ওফোর করে দিতে পারে। প্যানামেরা এখন বুঝতে পারছে যে এই ছোট্ট পিচ্চি ছেলেটা আসলে একাই 100। সে কাঁচুমাচু হয়ে আরও কিছু তীর আবদার করল, আর ভ্যানও হাসি মুখে রাজি হয়ে গেল। একেই বলে কিলার বিজনেস ডিল। গল্পের শান্তি কিন্তু বেশিক্ষণ টিকল না। ঠিক যখন ভ্যান আর প্যানামেরা নিজেদের বিজনেস ডিল নিয়ে ব্যস্ত, তখনই জঙ্গল থেকে অর্থ আর তার টিম যান হাতে নিয়ে দৌড়ে আসলো। পেছনে তাকিয়ে দেখে বাপরে বাপ, এক বিশাল ফরেস্ট ড্র্যাগন তাদের ধাওয়া করছে। অর্থ তো ভ্যানকে এসেই চিৎকার করে বলল, ভাই, আমরা একে আটকাচ্ছি, তুমি এই ফাঁকে সবাইকে নিয়ে পালাও। মানে সোজা কথায় তারা নিজেদের জীবন দিয়ে ভ্যান আর গ্রামবাসীদের বাঁচাতে চায়। কিন্তু আমাদের ভ্যান কি আর বন্ধুদের এভাবে মরতে দিতে পারে? প্যানামেরা যখন দেখল ভ্যান কিছুটা কনফিউজড, সে তখন বড় আপুর মতো এগিয়ে আসলো। বলল, আরে কিচ্ছি, টেনশন নিস না, আমি আছি তো। এটা এমনিতেও কোনো আগ্নেয়গিরি ড্র্যাগন না যে মুখ দিয়ে আগুন ছুড়বে, তবে এর গায়ের শক্তি কিন্তু মাশাল্লাহ। ভ্যান আর দেরি না করে আরডিকে নিরাপদে পাঠিয়ে দিয়ে টিল আর ডিকে যুদ্ধের প্রস্তুতির জন্য ডাকল। ওদিকে বেচারা অ্যাডভেঞ্চারাররা ভয় কাঁপছে আর ভাবছে, ভাই, ভ্যান কি আমাদের ঢোকার জন্য গেটটা খুলবে, নাকি ড্র্যাগনের ডিনারের জন্য বাইরে ফেলে রাখবে? ভ্যান কিন্তু সব রেডি করে সবাইকে অর্ডার দিল, বেটারা, ড্র্যাগনের ডানা তাক করো, আগে একে মাটিতে নামাতে হবে। ঠিক তখনই শুরু হলো এক চরম কমেডি সিন। জারা নামের এক অ্যাডভেঞ্চারার হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। অর্থ ড্র্যাগনের নজর সরানোর জন্য নিজের তলোয়ার ছুঁড়ে মারল, আর জারাকে বলল, তুই পালা জারা, তোর এই আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলব না। যারা জান হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে বলল, আরে শালার পুত, আমি তো এখনো মারাই যাইনি, তুই এখনই শোকসভা শুরু করলি কেন? ভাই, এটা তো চরম লেভেলের মিম হয়ে গেল। যাই হোক, ড্র্যাগনটা যখন রেঞ্জে আসলো, ভ্যান ব্যালেস্টা ফায়ার করার নির্দেশ দিল। কিন্তু ড্র্যাগনটা ছিল পুরাই সায়ানা। সে জাস্ট ম্যাট্রিক্স মুভির মতো তীরগুলো ডজ করে জারাকে ধরার জন্য এগিয়ে চলল। এবার আসলো আসল লেজেন্ড, প্যানামেরা। সে যে এমনিতে এত অল্প বয়সে এত পাওয়ারফুল পজিশনে আসেনি, তার প্রমাণ সে এখন দেবে। দেয়ালের ওপর দাঁড়িয়ে সে নিজের এলিমেন্টাল ম্যাজিক দিয়ে এমন এক দানবীয় আগুনের বল তৈরি করল, যেটা দেখতে ঠিক আগুনের বর্ষার মতো। প্যানামেরা ওটা ড্র্যাগন লক্ষ্য করে ছুঁড়ে মারল, আর বুম, এক বিশাল বিস্ফোরণ। সবাই ভাবল ড্র্যাগন মনে হয় ফ্রাই হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই ক্যামসেন সবাইকে সাবধান করে দিল, কারণ এই ড্র্যাগন এত সহজে হার মানার পাত্র না। ড্র্যাগনটা জাস্ট দাঁড়িয়ে পড়ল আর আবার আকাশে ওড়াল দিল, যেন কিছুই হয়নি। ভ্যান তখন বুঝতে পারল যে কয়েকটা লিজার্ড মেরে সে একটু বেশি ভাব নিয়ে ফেলছিল। আসলে আসল বস্তু এই ড্র্যাগনটা। ভ্যান আর দেরি না করে হুকুম দিল, সবগুলা ব্যালেস্তা একসাথে ফায়ার করো। এবার ড্র্যাগনটা আর বাঁচতে পারল না। তার ডানা ছিদ্র হয়ে সে ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। ওদিকে জারা আর অর্থরা গেটের কাছে পৌঁছে গেছে। জারা এখনো রাগে গজগজ করছে আর অর্থকে বলছে, ব্যাটু, তুই যে আমার শোকসভা শুরু করেছিলি, এটা আমি ভুলব না। ভ্যান ভাবল এদের নিয়ে গ্রামে পালানোই ভালো, কিন্তু এখন পালানো মানেই তো ড্র্যাগনের ডিনার হওয়া। ঠিক তখনই প্যানামেরা আপু আবার লাইমলাইটে আসলেন। সে আবার তার আগুনের বর্ষা ছুঁড়ল, আর এবার তো একদম মাথা নষ্ট করা এক বিস্ফোরণ হলো। প্যানামেরা ড্র্যাগনটাকে আটকে দিয়ে ভ্যানকে বলল, তুই সবাইকে নিয়ে গ্রামে যা, আমি একে দেখছি। ড্র্যাগনটা যখন দেয়ালের ওপর ল্যান্ড করলো, তার ডানা পুড়ে ছাই, কিন্তু তাও ব্যাটা মরছে না। ড্র্যাগন তো না, যেন আস্ত একটা টার্মিনেটর। সবাই যখন পালানোর ধান্দায় আমাদের বুড়ো হাড়ের ভেলকি দেখাতে আসলেন এসপার্তা মামা। ভ্যান তাকে দৌড়াতে বলছে, কিন্তু এসপার্তার কোনো বিকার নেই। সে একদম রিল্যাক্স মুডে মাটির ম্যাজিক দিয়ে একটা দেয়াল তুলল, আর ড্র্যাগনের মাথার উপর পাথর ফেলে ওকে জ্যান্ত কবর দিয়ে দিল। ভাই, এটা তো পুরাই ওস্তাদি কাজ। ভ্যান যখন দেখল বুড়ো নড়ছে না, সে লোভ দেখালো, মামা জলদি চলো, তোমাকে তোমার প্রিয় রেড ওয়াইন খাওয়াবো। ব্যাস,
মদের নাম শুনে বুড়ো হাড়ের ভেতরে যেন কারেন্ট চলে আসলো। সে দৌড়াতে রাজি হলো, কিন্তু বলছে, বাবা, মুরব্বী মানুষ, এত জোরে দৌড়াতে বললে কি আর হয়? শেষমেশ ভ্যান প্যানামেরার সেই পাওনা ফেভার বা উপকারের কার্ডটা খেলল। সে বলল, আপু, আপনার ওই আগুনের ম্যাজিক দিয়ে ড্র্যাগনটাকে জাস্ট এক জায়গায় আটকে রাখুন, বাকিটা আমার ব্যালেস্তা বাহিনী বুঝে নেবে। প্যানামেরা একটু ভাব নিল যে তাকে দিয়ে জাস্ট আটকে রাখার কাজ করানো হচ্ছে, কিন্তু প্ল্যানটা যে খাতারনাক সেটা সেও বুঝতে পারল। ভ্যান প্যানামেরা আপুকে পটাতে ড্র্যাগনের মাংসের লোভ দেখালো, আর আমাদের রাজকুমারীও হাসি মুখে রাজি। ওদিকে সেই জ্যান্ত কবর থেকে ড্র্যাগনটা যখন বিকট শব্দে বের হয়ে আসলো, ঠিক তখনই এন্ট্রি নিল গ্রামের আসল হিরোরা, ডি, আরব আর ল। ডি তো পুরো অ্যানিমাল মুডে আছে। সে একাই ড্র্যাগনের সামনে গিয়ে তলোবার চালালো। কিন্তু ভাই, ড্র্যাগন কি আর এতই কাঁচা? এক থাবায় 3 জনকে উড়িয়ে দিল। মাঝখান থেকে এসপার্টা মামা আবার মাটির দেয়াল তুলে তাদের বাঁচালো। ভ্যান দেখল এটাই সুযোগ। সে প্যানামেরাকে ইশারা দিতেই প্যানামেরা তার ফ্লেয়ার ব্লাস্ট ম্যাজিক ছুঁড়ে মারল। চারদিকে আগুন আর বিস্ফোরণ। ড্র্যাগনটা যখন ধোঁয়ার মাঝে একটু থমকে দাঁড়ালো, ভ্যান গর্জে উঠে অর্ডার দিল, সব ব্যালেস্তা একসাথে ফায়ার করো। একসাথে শয়ে শয়ে তীরের আঘাতে ড্র্যাগনটা নিস্তেজ হয়ে পড়ে থাকলো। চারপাশ একদম নিঝুম। ডি একটু সাহস করে ড্র্যাগনের কাছে যেতেই, বাপরে বাপ, মরা ড্র্যাগন হঠাৎ মুখ হাঁ করে ডিকে গিলে খেতে চাইল। কিন্তু ডিও তো কম না, সে মেট্রিক্স স্টাইলে ডজ করে এক কোপে ড্র্যাগনের কল্লা নামিয়ে দিল। বিজয়। ভ্যান হাফ ছেড়ে বাঁচল। আরডি আর প্যানামেরা এসে ভ্যানকে অভিনন্দন জানালো। প্যানামেরা স্বীকার করল যে সাধারণ গ্রাম হলে এতক্ষণে মানচিত্র থেকে মুছে যেত, কিন্তু ভ্যানের এই আজব ব্যালেস্তা আর ডি এসপার্টার মতো পাগলাটে যোদ্ধাদের জন্য তারা বেঁচে ফিরল। ভ্যান তো আরও এক কাঠি সরস। সে বলছে, এতে হবে না, আমাকে এমন ব্যালেস্তা বানাতে হবে যা থেকে একসাথে 10টা তীর বের হবে। প্যানামেরা তো শুনেই থ। ভাই, তুই কি পুরো পৃথিবী ধ্বংস করার প্ল্যান করছিস নাকি? যাই হোক, দিন শেষে শুরু হলো বিশাল সেলিব্রেশন। ভ্যান পুরো গ্রামের সামনে দাঁড়িয়ে ঘোষণা করল যে তারা বনের রাজা ফরেস্ট ড্র্যাগনকে খতম করেছে। প্যানামেরা যখন মঞ্চে উঠে বলল যে এই গ্রামে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ড্র্যাগন মারা গেছে, এটা শুনে গ্রামবাসী তো খুশিতে আত্মহারা। আর সবার সামনে ড্র্যাগন স্লেয়ার বা ড্র্যাগন শিকারী হিসেবে ঘোষণা করা হলো আমাদের ডির নাম। ভ্যান পুরো গ্রামের সামনে দাঁড়িয়ে বিজয় উৎসব শুরু করলো। প্যানামেরা একে একে হিরোদের নাম ঘোষণা করছে। প্রথমে আসলো আমাদের ডিজে, যে এক কোপে ড্র্যাগনের কল্লা নামিয়ে দিয়ে এখন ড্র্যাগন স্লেয়ার। এরপর সেই অদ্ভুত জাদুকর অ্যাসপার্টা মামা, যার মাটির ম্যাজিক না থাকলে ড্র্যাগনটাকে জ্যান্ত কবর দেওয়া অসম্ভব ছিল। কিন্তু আসল চমক ছিল শেষে। প্যানামেরা যখন 8 বছরের পিচ্চি ভ্যানের নাম নিল, পুরো গ্রাম তখন চিৎকারে ফেটে পড়ল। প্যানামেরা সবার সামনে স্বীকার করলো যে এই পিচ্চি ছেলের বুদ্ধি আর সাহস না থাকলে আজ এই গ্রাম শ্মশান হয়ে যেত। ভ্যান তো খুশিতে গদগদ, কারণ নিজের বাবার কাছে লাথি খেয়ে বের হওয়ার পর এই প্রথম সে বড় কোনো সম্মান পাচ্ছে। এখানে একটা ইমোশনাল টুইস্ট আছে। প্যানামেরা কিন্তু এমনিতে দয়ালু হয়নি, সে নিজেই অনেক কষ্ট করে 0 থেকে এই পজিশনে এসেছে। 16 বছর বয়সে সেনাপতি হওয়া, তারপর যুদ্ধের পর যুদ্ধ জিতে ভাইকাউন্টেস হওয়া, সবই ছিল তার নিজের লড়াই। সে যখন আর্তেকে প্রথম দেখেছিল, তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। সে ভেবেছিল আর্তের ভবিষ্যৎ হয়তো অন্ধকার, কিন্তু ভ্যানকে দেখার পর তার ধারণা পাল্টে গেল। সে দেখল এই ছেলে তো জাস্ট এক পিস জিনিয়াস। এরপর প্যানামেরা এমন এক ঘোষণা দিল যা শুনে সবার চোখ কপালে। সে ভ্যানের সাথে ইকুয়াল অ্যালায়েন্স বা সমমর্যাদার বন্ধুত্বের চুক্তি করার প্রস্তাব দিল। ভাইরে ভাই, এটা তো লকারি পাওয়ার মতো। প্যানামেরা বলল, আজ থেকে ভ্যান আমার জানের বন্ধু, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে প্যানামেরা তাকে ছাড়বে না। এর মানে কি বুঝলেন? এখন থেকে ভ্যানের বদরাগী বাবা বা অন্য কোনো জমিদার এই গ্রামে হামলা করার সাহস পাবে না। ভ্যানও বুঝতে পারলো এটাই সেরা সুযোগ। তার কাছে টাকা নেই, পাওয়ার নেই, কিন্তু প্যানামেরার মতো একজন খতরনাক বন্ধু থাকলে আর কি লাগে। ভ্যান হাসি মুখে হাত বাড়িয়ে দিল আর প্যানামেরার সাথে বন্ধুত্ব পাক্কা করে ফেলল। তো বন্ধুরা, যে ছেলেকে সবাই রাজমিস্ত্রি বলে টিটকারি মারত, সে এখন এক জাদরেল রাজকুমারীর অফিসিয়াল পার্টনার। ভ্যানের এই অভাবনীয় সাফল্যের গল্প আজ এখানেই শেষ করছি। পরের এপিসোডে কি ভ্যানের বাবা এই খবর শুনে হার্ট অ্যাটাক করবে, আর ভ্যান তার নতুন শক্তি দিয়ে গ্রামটাকে কি এক জাদুর রাজ্যে পরিণত করতে পারবে? জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গাইস, তোমরা অবশ্যই জানাবে যে আমি কি এটার পরবর্তী পার্ট আনবো এবং আমার ভয়েস দিয়ে আনবো নাকি এআই এর ভয়েস দিয়ে আনবো, তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। খোদা হাফেজ।